সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে কোষ ও এর গঠন চ্যাপ্টারটা শুরু করছিলাম, আজকে আমরা এই চ্যাপ্টারের একেবারে শেষ ক্লাসে চলে আসছি। মানে এই চ্যাপ্টারটা আজকেই শেষ হয়ে যাবে, কারণ ইতিমধ্যে ভাইয়া ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং ডিএনএর ভিডিও তোমাদেরকে দিয়ে দিছিলাম। তোমরা এই গ্রুপেই পাবা। তোমরা যারা এখনও পাও নাই তারা এই গ্রুপে একটু সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবা। আমার আইডি সার্চ দিলেই, এই গ্রুপে আমার আইডি সার্চ দিলেই আমার যত লেটেস্ট পোস্ট আছে সবগুলো সিরিয়াল বাই চলে আসবে। ঠিক আছে? যারা খুঁজে পাও না যে আমার বিভিন্ন সিরিয়ালকৃত ভিডিও, তারা এই গ্রুপের সার্চ বারে যদি আমার পুরো নামটা সার্চ করো, ওখানে ক্লিক করলেই আমি এই গ্রুপের লেটেস্ট কী পোস্ট দিছি সব সিরিয়ালই চলে আসবে। সো তোমরা পেয়ে যাবা। এখন কথা হচ্ছে যে তোমরা জানো যে গত ক্লাসে আমরা একটা লেকচার নিয়েছিলাম, সেখানে আমরা ডিএনএর অ্যাপ্লিকেশন কিন্তু সামান্য করে বলছিলাম, একটা ট্রেইলার দিয়েছিলাম ডিএনএর অ্যাপ্লিকেশনের। আমি বলছিলাম সেটা তোমাদেরকে পড়ে আসতে, সেটা তোমরা পড়লে আজকের লেকচারটা ভালোভাবে বুঝতে পারবা। তো আশা করি তোমরা অনেকে পড়ছো, যারা পড়ো নাই সমস্যা নেই, পড়ে নিবা। আর আজকে লেকচারটা বুঝতেও তেমন অসুবিধা হবে না। যারা পড়ো নাই তাদেরও অসুবিধা হবে না, আর যাদের পড়ছো তাদের তো অসুবিধা হওয়ার কোনো প্রশ্নই নেই, তারা অনেক এগিয়ে আসো। ঠিক আছে? তো আজকের টপিকটা ডিএনএ রেপ্লিকেশন। আমরা এটা পড়িয়েই কিন্তু চ্যাপ্টারটা শেষ করে দিব। মানে আমার এই গ্রুপে আমার যাত্রাটাও শেষ হয়ে যাবে তোমাদের সাথে। আমি এই গ্রুপে অনেক চ্যাপ্টার নিছি, তোমাদের অনেক চ্যাপ্টার নিছি, প্রায় 6টার মতো চ্যাপ্টার কিন্তু আমি নিছি। মেবি আমি বেশি নিছি বায়োলজির। সো প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু আমি চেষ্টা করছি যে বায়োলজিকে অন্যভাবে তোমাদের সামনে তুলে ধরতে, মানে মুখস্থবিদ্যার বাইরে গিয়ে লজিক বেসিক দিয়ে বুঝে বুঝে পড়ানোর চেষ্টা করছি। সো যারা আমার ক্লাস করছিলা তারা তো বুঝছো যে বায়োলজি কীভাবে পড়তে হয়, মুখস্থ করতে হয়, ঠিক আছে, বাট বুঝে বুঝে পড়তে হবে। এবং লজিক বেসিকটা আগে নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন, তারপর মুখস্থ তারাই করে, মানে তারাই শুধু মুখস্থর উপর জোর দেয় যারা পড়া বুঝতে চায় না, কারণ মুখস্থ করেই তারা পরীক্ষায় বমি করতে চায়। এটাই তো ফ্যাক্ট, তাই না? আমরা অনেকে কিছু না বুঝলে বলি যে এটা ঠাড়া মুখস্থ করে পরীক্ষার খাতায় বমি করে দাও। সো মুখস্থ করতে গিয়ে আমরা পরীক্ষার খাতায় ধরা খাই, কারণ আমরা মুখস্থ করলে সেই জিনিসটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে খাটে না। কারণ সায়েন্সের ক্ষেত্রে তুমি কোনো জিনিস মুখস্থ করতে গেলে পরীক্ষার হলে কোনো না কোনো ভুল হয়ে যায়, কিন্তু বুঝে বুঝে পড়লে তুমি নিজ থেকে অনেক কিছু লজিক বেসিক দিয়ে লিখতে পারবে। ঠিক আছে? তো বুঝাটা হচ্ছে ফ্যাক্ট। বইয়ের যে লাইনগুলো আছে, বইয়ের লাইনগুলো অনেক কনফিউজিং। সো এই জন্য আমরা বুঝতে পারি না, তাই না? বইয়ের যে কনফিউজিং লাইনগুলো আছে এগুলো আমরা বুঝতে পারি না। সো এগুলাকে আমি বোঝানোর চেষ্টা করছি লজিক বেসিক দিয়ে। তোমরাও এবার বোঝার চেষ্টা করবে। আমি পড়ানোর সময় অনেক কিছু বইয়ের বাইরে গিয়েও পড়াইছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, অনেক ইন্টারেস্টিং জিনিসও পড়াইছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, বা নতুন কিছু শিখাইছি। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা ডিএনএ অ্যাপ্লিকেশনটা পড়বো। আজকেই আমার শেষ ক্লাস আর কি। তোমরা একটু আমাকে জাস্ট কমেন্টে জানাবা, একটু তোমাদের ফ্রেন্ডদের যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিতে পারো। আর তোমরা আমাকে একটু জানাবা যে এই আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্টে জানাবা। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও, আমার কথা শুনতে পাচ্ছ কিনা। ডিএনএ অ্যাপ্লিকেশন আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব, একটু জাস্ট আমাকে কনফার্ম করো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। সিরাজুল মনিরা আখি বলতেছ সব ক্লিয়ার? ওকে 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 আচ্ছা, যদি সব ক্লিয়ার হয় তাহলে ভাইয়া শুরু করে দিই। আমি শুরু করতেছি বিসমিল্লাহ বলে। দেখো, ডিএনএ অ্যাপ্লিকেশন আমরা কেন করি? একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ পাওয়ার জন্য। সাপোজ আমাদের ডিএনএ সবসময় এরকম দুইটা স্ট্র্যান্ড থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম, আরেকটা উল্টা, এটার উল্টা মানে 3 এখানে নিচে, এখানে উপরে, 5 এখানে উপরে, এখানে নিচে। সুতা কিন্তু দুইটা। এখন আমি বলছিলাম দুইটা সুতা কাছাকাছি কেন থাকে? কারণ এখানে যে নিউক্লিওটাইডগুলো থাকে, যেমন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এখানে অ্যাডেনিনের
বিপরীতে বসে থাইমিন, গুয়ানিনের বিপরীত বসে সাইটোসিন, সাইটোসিনের বিপরীত বসে গুয়ানিন। এবার তো তোমরা জানো বসে, এবং তোমরা জানো এদের মধ্যকার হাইড্রোজেন বন্ধন থাকে, যেমন অ্যাডিনের সাথে থাইমিনের ডাবল হাইড্রোজেন বন্ড, গুয়ানিনের সাথে ট্রিপল হাইড্রোজেন বন্ড। দেখো গুয়ানিনের সাথে আমরা কয়টা দিচ্ছি? 3টা। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই দুইটা স্ট্রেন কেন কাছাকাছি থাকে, কারণ এদের পাশাপাশি দুটো নিউক্লিওটাইডের মধ্যেকার হাইড্রোজেন বন্ধন থাকে। আর বন্ধন আমরা এই জন্য ইউজ করি যাতে কাছাকাছি থাকো। বন্ধন থাকা মানে তোমরা কাছাকাছি আসো, বন্ধন নাই মানে অনেক দূরে চলে গেছো, ব্যাপারটা সেরকম। তো এই দুইটা স্ট্রেন কাছাকাছি কেন আছে? কারণ এদের মধ্যকার নিউক্লিওটাইডের মধ্যকার হাইড্রোজেন বন্ধন আছে। এখন এটা হচ্ছে একটি মাতৃ ডিএনএ। এটা কি মাতৃ মানে তো বুঝো, মাদার ডিএনএ। এটা হচ্ছে একটি মাতৃ ডিএনএ। এই মাতৃ ডিএনএ থেকে আমরা দুটা বাচ্চা তৈরি করব। একটা মাতৃ ডিএনএ থেকে দুটা বাচ্চা তৈরি করব। এটাকেই বলে ডিএনএ রেপ্লিকেশন। এটাকেই কি বলে? ডিএনএ রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন মানে হচ্ছে একটি থেকে দুটি হওয়া, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, আটটি থেকে 16টি, দ্বিগুণ হওয়া। তাহলে এটি হচ্ছে একটি মাতৃ ডিএনএ, এখান থেকে আমি দুটি ডিএনএ তৈরি করব। সো কিভাবে তৈরি করবো সেটার জন্যই আমি গত ক্লাসটা একটু করতে বলছিলাম যে সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন হয়। অর্ধ সংরক্ষণ পদ্ধতি আমি গত ক্লাসে বুঝেছি। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে আমাকে প্রথমে এই দুইটা স্ট্রেন আলাদা করতে হবে, মানে মাতৃ ডিএনএ যে দুইটা সুতা আছে, দুইটা সুতা এভাবে আলাদা করতে হবে। এখন আলাদা করব কিভাবে? এদের মধ্যকার তো হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে চিন্তা করো আলাদা কিভাবে করা যায়। এই হাইড্রোজেন বন্ধনগুলো তুমি ভেঙে দিবা। তো হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙের জন্য এভাবে একটা ত্রিভুজের মতো একটা এনজাইম থাকে, যে এনজাইমটা এই বরাবর গেলে, এই দেখো এই এনজাইমটা যদি এই বরাবর যায় হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায়। এই এনজাইমটার নাম আমরা একটু পরেই পড়বো, এটা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। এই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেস এনজাইম। একটু পরে বা গত ক্লাসে আমি হেলিকেস এনজাইম বলছিলাম। এই এনজাইমটা এভাবে গেলে কিন্তু হাইড্রোজেন বন্ধন ভেঙে যাবে। ফলে বলো এই দুইটা মধ্যকার হাইড্রোজেন বন্ধন ভেঙে গেলে এরা তো আর একসাথে থাকবে না, এরা একা হয়ে যাবে। একা হয়ে যাবে বলতে ধরে নাও এ চলে আসবে এদিকে, এটা চলে আসবে এদিকে, এটা চলে আসবে এদিকে। দেখো এটা ছিল 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা ছিল 3 প্রাইম থেকে 5 প্রাইম। তো যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তখন মাতৃ ডিএনএ দুইটা সুতা আলাদা করতে হয়। তাহলে আমি দুইটা সুতা আলাদা করে দিছি কিভাবে? এদের মধ্যকার হাইড্রোজেন বন্ধন ভেঙে দিছি হেলিকেস এনজাইম দিয়ে। এটা হচ্ছে তোমার মাতৃ ডিএনএর ফার্স্ট সুতা, এটা হচ্ছে মাতৃ ডিএনএর সেকেন্ড সুতা। এখন আমি কিন্তু একটা মাতৃ ডিএনএ থেকে দুইটা নতুন ডিএনএ তৈরি করব। তো এখানে কিন্তু এখনো ডিএনএ হয় নাই, কারণ ডিএনএ হতে হলে ডাবল সুতা হতে হয়। তুমি দেখো এখানে একটা সিঙ্গেল সুতা, এখানে একটা সিঙ্গেল সুতা। তাহলে মনে রাখবা তুমি যখনই ডিএনএ রেপ্লিকেশন করবা প্রথমেই তোমার এই কাজটা করতে হবে, দুইটা ডাবল সুতাকে এভাবে সিঙ্গেল সিঙ্গেল করে দিতে হবে। এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের প্রথম ধাপ। ডিএনএ রেপ্লিকেশনের প্রথম ধাপ কি? সেটা হচ্ছে দুইটা সুতাকে এভাবে আলাদা করে দেওয়া। তাহলে আমি এখানে কি বলতেছি দেখো, ডাবল হেলিক্সকে, হেলিক্স মানে সুতা, হ্যাঁ হেলিক্স লিখলে তোমরা সুতাই বুঝবা। ডাবল হেলিক্সকে সিঙ্গেল হেলিক্সে পৃথকীকরণ, এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের প্রথম ধাপ। এখানে অনেক কাহিনী আছে, মানে যতটা সোজাভাবে বলে দিছি এভাবে দুইটা স্ট্রেন আলাদা হয়ে গেছে, এখানে আরো অনেক কাহিনী আছে, আমরা সামনে আসবো, সমস্যা নেই। এগুলো আমি গত ক্লাসেও কিন্তু হালকা পাতলা বলছিলাম। তাহলে মনে রাখবা সবসময়, গত ক্লাসে আমি একটা ট্রেইলার দিছিলাম, ওইটা তোমরা যারা পড়ছো তারা তো বুঝে ফেলতেছো। এভাবে আলাদা করে ফেলবা। হ্যাঁ, এখন আলাদা করার পর তোমরা কি করবা? দ্বিতীয় ধাপ, আমি এখানে যদি দ্বিতীয় ধাপ লিখি, ডিএনএ রেপ্লিকেশনের দ্বিতীয় ধাপটা কি? সেটা হচ্ছে তোমরা জানো এখানে আমরা এখনো দুইটা ডিএনএ পাই নাই। এখানে একটা সুতা, এখানে একটা সুতা, কারণ ডিএনএ তো ডাবল সুতা। এটাকে আমরা এই মাতৃ ডিএনএর এই সুতাটাকে আমরা ছাঁচ হিসেবে ইউজ করব। ছাঁচ মানে ট্যাবলেট। অনেকে ছাঁচ বা ট্যাবলেট মানে বুঝো না, তাদেরকে আমি, যারা ফটোকপি করো তারা বুঝবা ভালো। তোমরা জানো যে আমরা ফটোকপি করার সময় একটা অরিজিনাল
ডকুমেন্ট নিয়ে যায়, অরিজিনাল ডকুমেন্টটা দিলেই কিন্তু ফটোকপি মেশিনে দিলে কিন্তু ঠিক ওইটার একটা কপি বের হয়ে যায়। তাহলে অরিজিনাল ডকুমেন্টটা হচ্ছে ছাঁচ বা ট্যাবলেট, যেটাকে ফোকাস করে আমি একটা নতুন কপি তৈরি করছি। ঠিক সেমভাবে এটা একটা কি হিসেবে কাজ করবে, এটা একটা ছাঁচ। ছাঁচ ছাঁচ মানে কি ইংরেজিতে বলে টেমপ্লেট। তোমরা টেমপ্লেট শব্দটা কিন্তু অ্যাপ্লিকেশন লেখার সময়ও দেখো যে একটা অ্যাপ্লিকেশন লেখার সময় একটা ট্যাবলেট দেওয়া হয়, এটাকে অনুকরণ করে তোমরা নতুন অ্যাপ্লিকেশন বানাও, তাই না? একটা ট্যাবলেট দিলে ওই ট্যাবলেটটাকে অনুকরণ করে তোমরা একটা নতুন অ্যাপ্লিকেশন বানাও। এটা একটা ট্যাবলেট হিসেবে কাজ করবে। ঠিক সেমভাবে এটাও একটা টেমপ্লেট মানে ছাঁচ হিসেবে কাজ করবে। এজন্য এটাকে ফোকাস করে নতুন একটা স্ট্রেন্থ তৈরি হবে। যেমন দেখো, এটাকে কেন্দ্র করে নতুন একটা স্ট্রেন্থ তৈরি হয়েছে, এটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে নতুন একটা স্ট্রেন্থ তৈরি হয়েছে। খেয়াল করবা ডিএনএতে আমরা জানি সবসময় এই স্ট্রেন্থটা যেহেতু 5' থেকে 3', এই স্ট্রেন্থটা সবসময় উল্টা হবে, মানে এটা হবে 3' to 5'। এই স্ট্রেন্থটা যেহেতু 3' to 5', এটা উল্টা হবে, তাহলে এটা হবে 5' to 3'। তাহলে দেখো মাতৃ ডিএনএ ছিল কয়টা? একটা। তাহলে অপত্য ডিএনএ সন্তান ডিএনএ কয়টা পেয়ে গেছো? এখানে একটা ডিএনএ পেয়ে গেছো সন্তান, এখানে একটা সন্তান ডিএনএ পেয়ে গেছো। তাহলে তুমি একটা থেকে কয়টা তৈরি করছো? একটা থেকে দুইটা ডিএনএ তৈরি করাকেই তো বলে ডিএনএ রেপ্লিকেশন। দেখো একটা মাতৃ ডিএনএ থেকে তুমি দুইটা ডিএনএ তৈরি করছো। তাহলে দ্বিতীয় ধাপ কি ছিল? দ্বিতীয় ধাপ ছিল এটার এগেনস্টের নতুন স্ট্রেন্থ তৈরি, এটার এগেনস্টে নতুন স্ট্রেন্থ তৈরি। এবং খেয়াল করবা এ স্ট্রেন্থ আলাদা আলাদা কেন বুঝলাম? এটা 5' to 3' হলে এটা উল্টা 3' to 5', এটা 3' to 5' হলে এটা উল্টা 5' to 3'। তাহলে আলাদা না, উল্টা না? উল্টাকে বলে বাংলায় সম্পূরক। তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে সম্পূরক নতুন সুতা, সুতা মানে স্ট্র্যান্ড বা হেলিক্স, সুতা তৈরি। এটাই হচ্ছে তোমার দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপ পর্যন্ত মোটামুটি ডিএনএ রেপ্লিকেশন বোঝা যায়। তৃতীয় ধাপটা হচ্ছে জাস্ট, তৃতীয় ধাপটা আমি এখন বলতেছি না। তৃতীয় ধাপটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের পর কিছু ভুল থাকে, ভুলটাকে বের করা হয় এবং সংশোধন করা হয়, এটা পরের বিষয়। মোটামুটি এই দুইটা ধাপ তুমি যদি বুঝো তাহলে তুমি পুরো ডিএনএ রেপ্লিকেশন বুঝে যাবা। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুইটা ধাপ শিখা। এই দুইটা ধাপ শিখে গেলেই কিন্তু আমরা তোমার ডিএনএ রেপ্লিকেশন বুঝে যাবো। তৃতীয় ধাপও আছে, ওটা একটু বাইরের জিনিস, ওটা একদম ইজি। জাস্ট এই দুইটাকে ফোকাস করলে তুমি পুরো ডিএনএ রেপ্লিকেশন বুঝে যাবা। চলো আমরা এখন একটা আইডিয়া পাইছি না, এখন আমরা চলো এই প্রথম ধাপ দেখবো। দেখো প্রথম ধাপ, তারপর দ্বিতীয় ধাপ, ঠিক আছে? কেমনে হবে প্রথম ধাপ, কেমনে হবে দ্বিতীয় ধাপ, এগুলোর বিস্তারিত ভার্সন এখন আমরা দেখবো। বিস্তারিত ভার্সন দেখবো, বিস্তারিত। একটু মনোযোগ দিবা। ভাইয়া একটা ডিএনএ আঁকতেছি এখানে, লম্বা ডিএনএ, এভাবে একটা ডিএনএ আঁকতেছি। ডিএনএ ডাবল সুতা। তো দেখো এটা আমরা দিলাম 3' to 5', তাহলে এটা কি হবে 5' to 3', কারণ আমরা জানি ডিএনএ ডাবল সুতা সবসময় একে অপরের উল্টা হয়। এখন এখানে থাকবে তোমরা জানো নিউক্লিওটাইড মানে অ্যাডিনিন, গুয়ানিন, সেগুলো তোমরা চাইলে এখানে দিতে পারো। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এভাবে আস্তে আস্তে তোমরা দিতে পারো, সমস্যা নেই। আবার দাও অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এভাবে দিতে পারো। হ্যাঁ, এবং নিউক্লিওটাইড দিয়ে দিতে পারো অনেকগুলা, ধরে নাও থাইমিন, অ্যাডেনিন, এভাবে দিতে পারো। তো এটার এগেন্সটে তোমরা তো জানো কি বসে, থাইমিন বসে। এটার এগেন্সটে সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থাইমিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, থাইমিন। এবং তোমরা জানো অ্যাডেনিনের সাথে থাইমিন সবসময় ডাবল বন্ড, তাই না? ডাবল বন্ড, এগুলোর সাথে ট্রিপল বন্ড। গুয়ানিনের সাথে ট্রিপল বন্ড আর অ্যাডেনিনের সাথে ডাবল বন্ড। তাহলে এভাবে ট্রিপল বন্ড দিচ্ছি আর কি, এভাবে ডাবল বন্ড দিচ্ছি, এভাবে ট্রিপল বন্ড দিয়ে দিচ্ছি। তাহলে এটাই তো একটা ডিএনএ, তাই না? এখন আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম ডিএনএ শুরুটা কোত্থেকে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। আমরা তো এটা মাত্র ডিএনএ, এই ডিএনএ থেকে আমরা নতুন ডিএনএ তৈরি করব। তো এই ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি করতে হলে তো তোমার একটা শুরু লাগবে, যেখান থেকে রেপ্লিকেশনটা শুরু হবে।
তাই না? যেমন আমি গত ক্লাসে বলছিলাম আদি কোষের শুরুটা কিভাবে তুমি বুঝবা, প্রকৃত কোষে কিভাবে শুরু, এটা আমি গত ক্লাসে বলছি, আজকে বলতেছি না, এই জন্য গত ক্লাস করতে বলছি। ফোকাস করো, আমি ধরে নিলাম শুরুটা এখান থেকেই শুরু, এখান থেকেই শুরু হবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের শুরুর স্থান। শুরুর স্থানটাকে বলা হয় অরিজিন, ইংরেজিতে বলে অরিজিন। অরিজিন মানে সূচনা, অরিজিন মানে কি? সূচনা। সংক্ষেপে কি বলে? সংক্ষেপে বলে অরি, সংক্ষেপে বলে অরি। অরিজিন থেকে আসছে অরি, তাহলে অরি মানে কি? সূচনা। তাহলে আমি ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে সূচনা, তাহলে এই জায়গাটা হচ্ছে অরি, এখান থেকেই ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে, তাই কি না? এখান থেকেই তোমার ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হবে, তাই এই জায়গাটাকে আমি অরি ধরে নিলাম। এখান থেকে শুরু হয়ে ধরো এদিক দিয়ে যাবে আর কি, এখান থেকে শুরু হয়ে এদিক দিয়ে যাবে, ডিএনএ রেপ্লিকেশন হবে। এখন প্রথম আমরা অরিজিন পেয়ে গেছি, মানে এখান থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে, এই জায়গা থেকে শুরু হবে। এখন গত ক্লাসে বলছিলাম, বা একটু আগেই বলছিলাম, প্রথম ধাপ একটু আগেই বলছি, গত ক্লাস বলতে হচ্ছে না। প্রথম ধাপ কি ছিল বলো? প্রথম ধাপ কি ছিল? এই দুইটা সুতা আলাদা করা। এখন আলাদা করতে হবে অরি থেকে হবে, এখান থেকেই কিন্তু আলাদা হওয়া শুরু করবে, যেখানে অরি থাকবে সেখান থেকেই কিন্তু আলাদা হওয়া শুরু করবে, তাই না? এখান থেকে যেহেতু শুরু হবে তাহলে এখান থেকেই আলাদা হওয়া শুরু করবে। প্রথম ধাপ কি? দুইটা সুতা আলাদা করা। এখন একটু আগেই তো দেখালাম দুইটা সুতা আলাদা করার দায়িত্ব কার? মনে আছে? এভাবে একটু আগে দেখালাম দুইটা সুতা আলাদা করার দায়িত্ব কার? দুইটা সুতা আলাদা করার দায়িত্ব কার? হেলিকেস এনজাইমের। এই এখানে একটা এভাবে, এই যে এরকম হেলিকেস এনজাইম, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে হেলিকেস এনজাইম। নামের শেষে সবসময় এস থাকলে তুমি এনজাইম বুঝবা। দেখো এখানে কিন্তু নামের শেষে এইচ আছে, তাহলে এটা এনজাইম। এটা দেখো এই পার্টটা একদম তীক্ষ্ণ না? তো তীক্ষ্ণ হওয়াতে এটা যখন এভাবে মুভ করে অরি থেকেই শুরু হবে, তাই না? কারণ এটা তো অরি, সূচনা স্থান, এখান থেকে শুরু হবে। এখান থেকে যখন এভাবে মুভ করবে তখন এই বন্ধনগুলো ভেঙে দিবে। দেখছো এই যে ডাবল হাইড্রোজেন বন্ড, ট্রিপল হাইড্রোজেন, একটু আগেই তো দেখাইলাম। তাহলে হেলিকেস এনজাইম কি করে? হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয়। তো হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয়, এবং মনে রাখবা ভাঙাভাঙির কাজ করলে তো শক্তি লাগবে। তাহলে এই সময় কি ইউজ করে? বায়োলজিতে শক্তি বলতে কি বোঝায়? এটিপি। সেই সময় কি করে? এটিপি ইউজ করে বা ব্যবহার করে বা ব্যয় করে। তাহলে ভাঙাভাঙির কাজ করতে হলে তো শক্তি লাগবে, ইট পাথর ভাঙতে হলে তো শক্তি লাগবে। তো একটা হাইড্রোজেন বন্ধন ভাঙবে, তার থেকে এই এনজাইমের শক্তি লাগবে না? তাহলে শক্তি সে কোত্থেকে পাচ্ছে? এটিপি থেকে। তাহলে সে এটিপি থেকে শক্তি ইউজ করে এই হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দেয়। তো একটু আগেই বললাম কি যে হাইড্রোজেন বন্ধনগুলা ভেঙে দিলে কি হয় বলো? দুটা সুতা আলাদা হয়ে যায়। তাহলে দেখো আমি এখন তোমাকে মুভমেন্টটা দেখাচ্ছি। এই দেখো হাইড্রোজেন বন্ধন ভেঙে দিবে, হাইড্রোজেন বন্ধন ভেঙে দিবে। এই দেখো এতটুক পর্যন্ত ভাঙছে। ধরে নাও হেলিকেস এনজাইম এখান থেকে মুভ করা শুরু করছে, এখান এতটুক পর্যন্ত আসছে। ধরে নাও এই দেখো আমার মুভমেন্টটা দেখবা, হ্যাঁ আমার মুভমেন্টটা দেখবা তুমি, মানে আমি কিভাবে মুভ করাচ্ছি। এটা কিন্তু হেলিকেস এনজাইম, তাই না? এখান থেকে শুরু হয়েছে, দেখো এতটুক পর্যন্ত হাইড্রোজেন বন্ধন ভাঙছি, এগুলো কিন্তু ভাঙি নেই, কারণ হেলিকেস এনজাইম এখন এই জায়গায়। তাহলে আমি এখানে একটু এতটুক পর্যন্ত আমি তোমাদেরকে দাগ দিয়ে দিলাম, কারণ হেলিকেস এনজাইম হচ্ছে এখন এই জায়গায়। তো এই জায়গাগুলো তো হেলিকেস এনজাইম এখনো যায় নাই, যাবে সামনে যাবে বাট এখন যায়নি, এখন এতটুকু পর্যন্ত আছে। সাপোজ ফরে যাইলে এগুলো ভাঙবে আর কি, ফরের হিসাব ফরে, আগের হিসাব আগে। তাহলে হেলিকেস এনজাইম ধরো এতটুকু পর্যন্ত গেছে, তার মানে এতটুকু পর্যন্ত যতগুলো বন্ধন আছে সব ভেঙে গেছে। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে প্রথম ধাপে আমরা কি পড়ছি? দুইটা সুতাকে আলাদা করতে হবে। এখন দুইটা সুতাকে আলাদা করতে হলে কি লাগবে? হেলিকেস লাগবে। হেলিকেস কি করবে? হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয়, কি ইউজ করে? শক্তি ইউজ করে। এই যে হাইড্রোজেন বন্ধন ভেঙে দিছে। এখন হাইড্রোজেন বন্ধন ভেঙে দেওয়ার কারণে কাহিনী কি হলো দেখি। তোমরা হেলিকেস নামটাম তো ওগুলো মনে থাকবে, নামটাম তো মনে থাকবে তোমরা আশা করি। এখানে মুছে দিচ্ছি আমি, তোমাদের এটার নাম মনে আছে হেলিকেস। হেলিকেস এতটুকু পর্যন্ত আছে, হ্যাঁ।
এখন এতটুকু পর্যন্ত থাকাতে তোমরা জানো যখন বন্ধন ভেঙে যাবে তখন স্ট্রেন দুইটা সুতা দুইটা এমন কাছাকাছি থাকবে না। এই জায়গায় কাছাকাছি আছে কারণ এই জায়গায় বন্ধন ভাঙে নাই, বাট এই জায়গাগুলো বন্ধন ভেঙে গেছে, এখন এরা আবার কাছাকাছি থাকবে না। এরা কি করবে বলো তো? আমি দেখাচ্ছি এরা কি করবে তোমাদেরকে, দেখাচ্ছি এরা কি করবে। দেখো এরা এবার পরস্পর থেকে আলাদা হবে। আমি তোমাদেরকে এভাবেই দেখাচ্ছি। এই যে স্ট্রেনটা দেখো এভাবে আলাদা হয়ে গেছে। আবার দেখো আমি এখানে কিছু ইয়াগুলো লিখে ফেলি যাতে তোমরা বুঝতে পারো। এখানে টি ছিল না, তাহলে টি এর এগেনস্টে এ ছিল, এখানে এ ছিল, এর এগেনস্টে টি ছিল, এখানে টি ছিল, তাহলে এ ছিল, সি ছিল, জি, জি এর এগেনস্টে সি, এর এগেনস্টে টি, এরকম ছিল। হ্যাঁ, ঠিক সেম ভাবে এই স্ট্রেনটা দেখছো আলাদা হয়ে গেছে। এখন দেখো এই স্ট্রেনটা এখন আলাদা করে দিতে হবে। এই দেখো এই স্ট্রেনটাও এখন আলাদা হয়ে গেছে। তো এখানে তোমরা এগুলা বসাও। টি এর এগেনস্টে এ থাকবে, সি এর এগেনস্টে জি, জি এর এগেনস্টে সি, এর এগেনস্টে টি, টি এর এগেনস্টে এ, এর এগেনস্টে টি। ঠিক আছে, স্ট্রেন দুটার মাঝে কোনো হাইড্রোজেন বন্ধন না থাকাতে এখানে হেলিকেজ ছিল আর কি। এই যে এই জায়গায় হেলিকেজ ছিল, এখন কোন জায়গায় আছে? এই জায়গায় আছে হেলিকেজ, এখান থেকে মুভ করে এই জায়গায় গেছে। তাহলে খেয়াল করবা স্ট্রেন দুইটা আলাদা হয়ে গেছে। খেয়াল করবা এই স্ট্রেনটার নাম কি? এই স্ট্রেনটার নাম হচ্ছে 3' to 5'। এইটা দেখো 5'। এই স্ট্রেনটার নাম কি? এই স্ট্রেনটার নাম হচ্ছে 5' to 3'। খেয়াল করছো? বুঝাই তো যাচ্ছে, দেখো 5', 5', তাহলে এটা 3', এটা 3', তার মানে এটা 3', মানে এটা 5'। ওকে ওকে, এখন দেখো ভাই আস্তে ধীরে পড়াচ্ছি যাতে তোমাদের মাথায় ঢুকে আর তোমরা একটু বুঝারও সময় পাও। এখানে আমি একটু দ্রুত আগাচ্ছি না, হ্যাঁ আমি দ্রুত আগাচ্ছি না, তোমাদের মাথায় ঢুকুক, আমিও আস্তে ধীরে তোমাদেরকে বুঝাতে পারি। ঠিক আছে, একটু সময় নিচ্ছি এই জন্য, এবার ধীরে সুস্থে পড়াচ্ছি না। আমাদের আমি ফার্স্ট আগাই দিতাম, আর ফার্স্ট আগালে তুমি এগুলো বুঝবো না। এই সকল জিনিস আসলে ফার্স্ট আগানো মানে খুব দ্রুত পড়ানোর জিনিস না। এগুলো তোমরা জানো, এগুলো এমন একটা টপিক, এগুলা কিন্তু তোমাদের সামনে যখন মেডিকেল বা ভার্সিটি লেভেলে যাবে এগুলো তোমাদের ফার্স্ট ইয়ারে আবার পড়তে হবে, ফার্স্ট ইয়ারে আবার এক্সামে এগুলো আসবে। তাহলে ইন্টার লেভেলে যদি তুমি এগুলো ভালো করে বুঝে যাও, ওই লেভেলে তোমার বুঝতে সুবিধা হবে। এগুলো কিন্তু অনেক মানে হায়ার লেভেলের টপিক। ওকে, এগুলা এই সকল জিনিস তোমাদের আছে, দ্যাট মিনস এগুলো যদি তুমি এখান থেকে ভালোভাবে বুঝাতে তাহলে তোমার সামনে কিন্তু যখন মেডিকেল লেভেলে যাবো, ভার্সিটি লেভেলে যাবা, তখন তোমাদের সুবিধা হবে বুঝতে। এখন দেখো এই দুইটা স্ট্রেন আলাদা হলো, 3' to 5', 5' to 3'। ওকে, 5' to 3', 3' to 5' আলাদা হয়ে গেল দুইটা সুতা। এখন দুইটা সুতা আলাদা হয়ে যাওয়ার পর এই জিনিসটাকে আমার কি বলে সেটাই আমি বলবো। যেমন দেখো এই জিনিসটা আমি একটু কল্পনা করাচ্ছি তোমাদেরকে। এই জিনিসটা এখানে আঁকলাম, এই জিনিসটা আঁকলাম, আর এই জিনিসটা আঁকলাম। দেখো এই দেখো এই জিনিসটাকে এভাবে, এই যে এটা দেখতে কিসের মতো? এটা দেখতে অনেকটা দেখো ওয়াই এর মতো। এটা দেখতে কিসের মতো? এটা শোয়ানো ওয়াই আর কি, আমরা ওয়াই তো এভাবে লিখি, আমরা ওয়াই লিখি এভাবে, বাট এটা শোয়ানো ওয়াই এর মতো। তো এটা আবার এটারও মতো লাগে, এটা মনে হচ্ছে একটা কাঁটা চামচ, এটা একটা কাঁটা চামচের মতো লাগতেছে। তোমরা কাঁটা চামচ দেখবা কিরকম, এরকম হয়। কিন্তু কাঁটা চামচকে ইংরেজিতে বলে ফর্ক, কাঁটা চামচকে ইংরেজিতে বলে ফর্ক। তোমরা ফর্ক শব্দটা আরেকটা জায়গায় পাবা, ফিজিক্সে পেতে পারো টিউনিং ফর্ক, এরকম বাড়ি টাড়ি দেয় এরকম একটা টিউনিং ফর্ক, সরল দোলকের ক্ষেত্রে হয়তো দেখা যায়। এটাও কিন্তু ওয়াই আকৃতির এরকম। তাহলে ফর্ক শব্দটা মানে কাঁটা চামচ। কাঁটা চামচ কেন বলতেছে? কারণ কাঁটা চামচের মতো দেখতে এগুলা। তো এই জায়গায় তো রেপ্লিকেশন হবে, তাই ঠিক এই জায়গাটাকে বলা হয় ওয়াই এর মতো দেখতে, এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। ওয়াই এর মতো দেখতে এই জায়গাটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। ফর্ক মানে কাঁটা চামচ। খেয়াল করবা কাঁটা চামচও কিন্তু ওয়াই এর মতো। তুমি দেখো কাঁটা চামচ দেখো কিরকম, ওয়াই এর মতো। তো
তো ফর্ক মানে কাটা চামচ মানে ওয়াই মানে ফর্ক। তাহলে এটা কি ফর্ক, এখানে তো রেপ্লিকেশন হবে, তাহলে এটা রেপ্লিকেশন ফর্ক। এই জায়গাটা কি ফর্ক, ওয়াই এর মতো জায়গাগুলা, এই জায়গাটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। তাহলে আমি এখানে একটু অল্প করে লিখে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে কি রেপ্লিকেশন। আচ্ছা আমি সংক্ষেপে লিখতেছি, আর দিয়ে রেপ্লিকেশন, এফ দিয়ে ফর্ক। আশা করি তোমরা বুঝবা, আর দিয়ে রেপ্লিকেশন, এফ দিয়ে ফর্ক। এখন দেখো আমরা কিন্তু দুইটা সুতা আলাদা করছি, খেয়াল করবা। আমি প্রথম ধাপটা আমি এখানে বলছি, আমরা প্রথম ধাপ নিয়ে আলোচনা করতেছি, একদম সোজা। প্রথম ধাপ তো কোনো কিছুই না। প্রথম ধাপ মানে কি ছিল বলতো, দুইটা সুতাকে আলাদা করা। এখন একটা ঘটনা আমি তোমাদেরকে বলি, দুইটা সুতাকে যদি তোমরা আলাদা করো, দুইটা সুতাকে যদি তোমরা আলাদা করো, এমনও হতে পারে এই দুইটা সুতা আবার প্যাঁচ খেয়ে যেতে পারে। আমি আবার বলতেছি, দুইটা সুতাকে যদি তোমরা আলাদা করো, এমনও হতে পারে এই দুইটা সুতা আবার এক হয়ে যেতে পারে। খেয়াল করবা, এটা কিন্তু প্যাঁচ খাই না, এটাকে আলাদা করে ফেলছো, এই জায়গায় কিন্তু প্যাঁচ আছে। তাহলে তুমি যখন এখান থেকে দুইটা সুতাকে আলাদা করছো, এমনও হতে পারে ওই দুইটা সুতা আবার প্যাঁচ খাইয়ে ফেলছে। এটার একটা এক্সাম্পল আমরা দিচ্ছি স্প্রিং। তোমরা জানো স্প্রিং হচ্ছে এরকম পেঁচানো একটা জিনিস। আমরা ছোটবেলায় খুব মজা করে কি করতাম, এদিক দিয়ে একটা টান দিতাম, এদিক দিয়ে একটা টান দিতাম, প্যাঁচগুলাকে খুলি ফেলতাম, প্যাঁচগুলাকে খুলি এরকম এটা এরকম লম্বা বানাই ফেলতাম। খেয়াল করো, ইন্টারেস্টিং। স্প্রিং দেখতে এরকম, কিন্তু আমরা ছোটবেলায় মজা করে কি করতাম, এদিক দিয়ে ধরতাম, এদিক দিয়ে ধরতাম, এবার টান দিতাম। টান দেওয়ার কারণে কি হইতো, এই প্যাঁচগুলা, এই যে এটা একটা প্যাঁচগুলো খুলে যেত, প্যাঁচগুলো খুলে গিয়ে এরকম স্ট্রেট হয়ে যেত। কিন্তু মজার বিষয় কি জানো, তোমরা যখন আবার ছেড়ে দিতা, মানে এই জিনিসটা আবার ছেড়ে দিতা, এটা আবার প্যাঁচ খেয়ে ফেলতো, মানে আবার আগের শেপে চলে যেত। স্প্রিং হচ্ছে স্থিতিস্থাপক, মানে তুমি যদি একবার তার অবস্থার পরিবর্তন ঘটাও, সে আবার তার পূর্বের অবস্থায় ফেরত যায়, তাই না? মানে স্প্রিংটাকে এরকম করলে এটা আবার আগের মতো, ছেড়ে দিলে এটা আবার স্প্রিং এরকম প্যাঁচ খেয়ে ফেলবে। ঠিক সেম ভাবে এই জিনিসগুলো সেরকম সুপার কয়েলিং অবস্থায় থাকে। তো এগুলাকে যখন তুমি একবার আলাদা করে ফেলবা, এরকম হতে পারে এগুলো আবার সুপার কয়েলিং খাইতে পারে বা প্যাঁচ খাইতে পারে। কয়েল মানে বুঝো তো, প্যাঁচ, কয়েল মানে কি প্যাঁচ, আবার প্যাঁচ খাইয়ে ফেলতে পারে। তাহলে আমাদেরকে কিন্তু এটা হতে দেওয়া যাবে না, এটাকে পুনরায় প্যাঁচ খাওয়াতে দেওয়া যাবে না। এখন পুনরায় প্যাঁচ খাওয়ানোর জন্য আমাদেরকে কি করতে হবে, একটা এনজাইম ইউজ করতে হবে। আমরা এখনো প্রথম ধাপে আছি, কারণ প্রথম ধাপ মানে হচ্ছে দুইটা সুতা আলাদা করা, আমরা এখনো দুইটা সুতাই আলাদা করছি। তো প্রথম ধাপে আমরা প্রথম একটা এনজাইমের নাম পড়ছি হেলিকেস। হেলিকেস এনজাইমের কাজ কি ছিল, এদিক দিয়ে গিয়ে, এই যে হেলিকেস, এদিক দিয়ে গিয়ে দুইটা সুতাকে আলাদা করা হাইড্রোজেন বন্ধন ভেঙে দিয়ে। দ্বিতীয় এনজাইমটার নাম হচ্ছে টপো আইসোমারেস। এই এনজাইমটাই এখন কাজ করবে, টপো আইসোমারেস। মনে রাখবা, প্রকৃত কোষে এটা টপো আইসোমারেস, আর আদি কোষে আমরা এটাকে গাইরেস হিসেবেও বলি। মানে আদি কোষের বেলায় আমরা এটাকে গাইরেস বলি, প্রকৃত কোষের বেলায় মোটামুটি টপো আইসোমারেস বলি, বাট দোনোটাই সেম। এটার কাজই হচ্ছে এই ডিএনএ দুইটা যাতে আবার কয়েল না খায়, আবার প্যাঁচ না খায়, সেটা হতে বাধা দেওয়া। মানে এই এনজাইমটার কাজ হচ্ছে, এরা ধরে নাও, এই আমি দেখাচ্ছি এনজাইমটা, ধরে নাও এই জায়গায় বসলো, আমি একটু দেখাচ্ছি। এই এনজাইমটা ধরে নাও এই ঠিক এই জায়গায় বসলো, এই এনজাইমটা ঠিক এই জায়গায় বসলো। এই এনজাইমটার নাম হচ্ছে টপো আইসোমারেস, TI, টপো আইসোমারেস। এই টপো আইসোমারেস গুলো কি করে, এনজাইম গুলো বসে এই দুইটা সুতাকে আর প্যাঁচ খাইতে দেয় না, দুইটা সুতাকে আর কি হইতে দেয় না, প্যাঁচ খাইতে দেয় না। এখন তোমরা আমাকে বলতে পারো, ভাইয়া এভাবে বসলে প্যাঁচ খাই না, মানে বুঝলাম না, বসলেই প্যাঁচ খাই না, এটা মানে ম্যাজিকটা কোথায়? কোনো কিছু বসলেই যে প্যাঁচ খাবে না, এটার তো গ্যারান্টি নেই না। আমি তো বলতেছি টপো আইসোমারেস কি এই দুইটাকে আবার প্যাঁচ খাইতে দেয় না, এটার মতো খাইতে দেয় না, এটাকে এভাবেই রাখে, আলাদা রাখতে সাহায্য করে। কিভাবে? ধরে নাও টপো আইসোমারেস কি করে, এই জায়গায় একটুখানি কাটিং করে, যেহেতু এনজাইম কাটাকুটির কাজ করবে। এই জায়গায় দেখো রেপ্লিকেশন ফর্কের এই জায়গায় একটু সামান্য আগে, রেপ্লিকেশন ফর্কের, এটা রেপ্লিকেশন ফর্ক না, রেপ্লিকেশন ফর্কের সামান্য আগে এদিকেও একটু কাট করে ফেলে। এখন যখন একটু কাট করে ফেলে, তখন তো আর এই অংশটা এটার সাথে লাগানো না। এই অংশটা যদি এটার সাথে লাগানো থাকতো, তাহলে সাথে সাথে প্যাঁচ খাই ফেলতে পারতো, স্প্রিং এর মতো। স্প্রিং এর অংশ হলে কিন্তু ওই অংশটাও কিন্তু প্যাঁচ খাবে,
এখন তুমি যদি ওই জায়গাটা কাট করে ফেলো, সামান্য জায়গা যদি কাট করে ফেলো, ওই জায়গা কিন্তু আর প্যাচ খাবে না, কারণ এটা স্প্রিং থেকে আলাদা হয়ে গেছে। তাই এই টপ আইসোমারেজ কি করে রেপ্লিকেশনে একটু সামান্য আগে কাট করে ফেলে, যাতে এটার প্যাচ খেতে না পারে। কাট করে ফেলো তার প্যাচ খাবে না। এটাই হচ্ছে তোমার, এভাবেই মূলত টপ আইসোমারেজ কাজ করে। তাহলে দুইটা স্ট্যান্ডকে তারা আলাদা একসাথে হতে দিচ্ছে না, আবার আলাদাই রাখতেছে। আরেকটা এনজাইমের কাজ আছে এখানে একসাথে রাখার, আলাদা রাখার, সেটা হচ্ছে SSBP। তোমরা বলবে SSBP মানে কি? দেখো, S মানে হচ্ছে সিঙ্গেল, S মানে হচ্ছে স্ট্র্যান্ড, স্ট্র্যান্ড মানে সুতা। তোমরা যারা স্ট্র্যান্ড বুঝো না তাদেরকে আমি বাংলায় বলি সিঙ্গেল সুতা। আর যেখানে আমি লিখি এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড। স্ট্র্যান্ড মানে কি? স্ট্র্যান্ড মানে হচ্ছে কি? সুতা, সিঙ্গেল সুতা আর কি, সিঙ্গেল সুতা। B দিয়ে হচ্ছে বাইন্ডিং, P দিয়ে হচ্ছে প্রোটিন। We know protein are also called enzyme. Proteins are also called enzyme. That means proteins are also called enzyme. Enzyme মানে প্রোটিন, প্রোটিন মানে এনজাইম। তাহলে প্রোটিনও বলতে পারি, এনজাইমও বলতে পারি, কোনো সমস্যা নেই। সিঙ্গেল স্ট্র্যান্ড, সিঙ্গেল সুতা, বাইন্ডিং প্রোটিন, মানে এটা একদম সোজা। মানে হচ্ছে এই দুইটা সুতা যে আলাদা, এটা একটা সুতা, এটা একটা সুতা, এই দুইটা সুতাকে আলাদা রাখার দায়িত্বই হচ্ছে SSBP। যেমন ধরো এই যে এখানে কিছু এরকম এই সুতাতে, এই সিঙ্গেল সুতা, এটা সিঙ্গেল সুতা না, এই সিঙ্গেল সুতাতে এভাবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, এক গুচ্ছ বাইন্ডিং প্রোটিন যুক্ত হয়েছে। ঠিক সেম ভাবে এখানেও এক গুচ্ছ বাইন্ডিং প্রোটিন যুক্ত হয়েছে। এদের কাজ হচ্ছে এটাকে এভাবে টেনে ধরে রাখা, যাতে একসাথে না হয়। এটা এটাকে উপর দিকে টেনে ধরে রাখে, এটা এটাকে উপর দিকে টেনে ধরে রাখে। সো টেনে ধরে রাখলে সুবিধা কি হয়? এই দুইটা কখনো একসাথে হয় না, ফলে এদের মধ্যে আবার হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। তোমরা জানো যে হাইড্রোজেন বন্ধন যখন একবার ভেঙে যায় তখন এরা আবারও জোড়া লাগতে চায়। জোড়া রাখতে গেলে আবার হাইড্রোজেন বন্ধন গঠিত হয়ে যাওয়ার চান্স আছে। মানে এখানে আবার চাইলে তারা হাইড্রোজেন বন্ধন গঠন করে ফেলতে পারে না যদি জোড়া লাগতে চায়। তাহলে তারা কি করে? এই সিঙ্গেল বাইন্ডিং প্রোটিন কি করে? তাদেরকে এভাবে টেনে ধরে রাখে। তো টেনে ধরে রাখলে সুবিধা কি? হাইড্রোজেন বন্ধন আর গঠিত হয় না, এই বন্ধনগুলো আর গঠিত হয় না, ফলে তারা আর প্যাচ খায় না। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু এই মাতৃ ডিএনএটাকে দুইটা সুতায় আলাদা করা। আমরা কিন্তু দুইটা সুতায় আলাদা করতে পারছি। দেখো, একটা সুতা আলাদা করছি, একটা সুতা আলাদা করছি, আমরা সফল। এই তিনটা এনজাইমিক দিয়েই তোমরা প্রথম ধাপ করে ফেলছো, শেষ। আমাদের প্রথম ধাপ শেষ। আমাদের প্রথম ধাপে কি ছিল? দুইটা সুতাকে আলাদা করা, আমরা আলাদা করতে পারছি। হেলিকেজ এনজাইম প্রথমে এভাবে গিয়ে হাইড্রোজেন বন্ধন ভেঙে দিছে। টপ আইসোমারেজ কি করছে? এই দুইটা সুতাকে প্যাচ খাইতে দেয় নাই, এভাবে সামান্য কেটে ফেলে আগা দিয়ে, রেপ্লিকেশন ফর্কের আগা দিয়ে। সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন কি করছে? একদল প্রোটিন এভাবে বসে এই সুতাকে এভাবে টেনে ধরছে, এই সুতাকে ওদিকে টেনে ধরছে, ফলে এদের মধ্যকার হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার চান্স নাই, ফলে এই দুইটা সুতা আলাদা হচ্ছে। তাহলে আমরা প্রথম ধাপ পড়ে ফেলছি। তোমরা একটু আমাকে কাজ কমেন্টে বলো, আমি খুব দ্রুত স্লোলি পড়াচ্ছি যাতে বুঝতে পারো। প্রথম ধাপ কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারছি, খুব স্লোলি পড়েছি। তোমরা একটু বলো প্রথম ধাপ কি আমাদের শেষ? প্রথম ধাপে কোন কোন এনজাইমগুলো লাগে বলো তো? হেলিকেজ, টপোআইসোমারেজ বা গাইরেজ, SSBP, এই তিনটা এনজাইম দিয়ে আমাদের প্রথম ধাপ শেষ। মানে দুইটা সুতাকে আলাদা করা, দুইটা সুতাকে আমরা আলাদা করতে পারছি। এইবার আসবা দ্বিতীয় ধাপে। তাহলে আমরা এটাকে একটু দ্বিতীয় ধাপ বানাবো। তোমরা একটু কমেন্টে জানাও তো আমাদের প্রথম ধাপ তোমরা বুঝতে পারছো কিনা। দ্বিতীয় ধাপটা হচ্ছে আসল, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করা। এখনো একটা ডিএনএ আছে, খেয়াল করবা, এটা এখনো মাতৃ ডিএনএ, এখনো একটা ডিএনএ। তো আমাকে এখান থেকে দুইটা ডিএনএ তৈরি করতে হবে, এটাই তো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে এটার এগেনস্টে একটা নতুন সুতা তৈরি করা, এটার এগেনস্টে নতুন সুতা তৈরি করা। আমি একটু আগেই তোমাদেরকে দেখাইছিলাম যে কিভাবে সম্পূরক সুতা, নতুন সুতা তৈরি হয়। এটাকে আমরা বলছিলাম, মনে আছে, টেমপ্লেট। তাহলে এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট। তোমরা একটু আগে আমাকে বলো প্রথম ধাপটা বুঝতে পারছো কিনা। ইফতেখার বলতেছো বুঝছি, এ আর অনেক বলতেছো বুঝছি। আচ্ছা, তোমরা তো বুঝতেছো, তাহলে ভালো, তোমরা বুঝলে ভালো। আমরা তাহলে দ্বিতীয় ধাপেই চলে যাই। দ্বিতীয় ধাপ কি বলো তো? দ্বিতীয় ধাপ হচ্ছে সম্পূরক। সম্পূরক মানে কি? পূরক, সম্পূরক। সম্পূরক মানে উল্টো, উল্টো মানে বিপরীত। সম্পূরক নতুন সুতা তৈরি। এখন আমরা কি তৈরি করব জানো? এখন আমরা নতুন সুতা তৈরি করে দিব, এটাই মেইন। নতুন সুতা তৈরি করবো, এটাই মেইন। তো এখানেও এনজাইম লাগবে, এনজাইম ছাড়া কেউ কাজ করতে পারবে না। বায়োলজি মানে
কাজ মানে এনজাইম। তাহলে এখানে কোন এনজাইমটা কাজ করবে প্রথমে সেটা আমাদেরকে তো জানতেই হবে। তার আগে আমি কিছু কথা বলবো, খেয়াল করবা আমরা এই দুইটা সুতা আলাদা করে ফেলছি। এখন এই সুতাকে আমরা কি ধরতে বলছিলাম মনে আছে? ফটোকপি করার সময় আমরা মূল কপি দিই না, এটাই হচ্ছে টেমপ্লেট। তাহলে এটা হচ্ছে মূল কপি, এটা হচ্ছে মূল কপি। টেমপ্লেট, টেমপ্লেটটাকে বাংলায় কি বলে? ছাঁচ। তাহলে এটা হচ্ছে কি? ছাঁচ বা টেমপ্লেট। এটা আরেকটা ছাঁচ, এটা আরেকটা ছাঁচ বা টেমপ্লেট। তাহলে এটা একটা টেমপ্লেট, এই সুতাতে একটা টেমপ্লেট, এই সুতাতে একটা টেমপ্লেট। তো এই টেমপ্লেটের বিপরীতে একটা নতুন সুতা তৈরি হবে, এই টেমপ্লেটের বিপরীতে আরেকটা নতুন সুতা তৈরি হবে। সাপোজ আমি দেখাচ্ছি এরকম, এই দেখো ধরে নাও এই সুতার এগেনস্টে এদিক দিয়ে আরেকটা সুতা তৈরি হয়েছে। ওকে, এই সুতার এগেনস্টে এদিক দিয়ে আরেকটা সুতা তৈরি হয়েছে। তাহলে বলো তো এখানে কয়টা সুতা? এই জায়গায় কয়টা সুতা? এই জায়গায় কয়টা সুতা? দুইটা। দেখো দুইটা সুতা। কেমনে বুঝলাম? 1 2। তাহলে দুইটা সুতা মানে কয়টা ডিএনএ? একটা ডিএনএ। এই জায়গায় কয়টা সুতা? দুইটা সুতা। 1 2, দুইটা সুতা মানে কয়টা ডিএনএ? দুইটা ডিএনএ। তাহলে এখানে একটা ডিএনএ, এখানে একটা ডিএনএ, দুইটা ডিএনএ হয়ে গেছে না? এখানে একটা ডিএনএ, এখানে একটা ডিএনএ, দুইটা ডিএনএ হয়ে গেছে না? আমাদের উদ্দেশ্যই তো দুইটা ডিএনএ শুধু। এই জন্য আমরা কি করব, এটাকে এই সিঙ্গেল সুতাটাকে এটা মুছে দিচ্ছি। এই সিঙ্গেল সুতাটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে একটা নতুন সুতা তৈরি করব। এই সিঙ্গেল সুতাকে ছাঁচ হিসেবে তৈরি করে একটা নতুন সুতা তৈরি করব। এখন আমি যেই নতুন সুতা তৈরি করব, নতুন সুতা তৈরি করব, এই যে এখানে লেখা আছে সম্পূরক নতুন সুতা তৈরি, মানে সম্পূরক তৈরি করব। তৈরি করব কিভাবে বা স্টার্ট করব কিভাবে? সুতাটা তৈরি করব কিভাবে? এখানে স্টার্ট করব কিভাবে? সুতা তৈরি যে করব, কিভাবে স্টার্ট করব, এটা একটা ফ্যাক্ট। তো আমি বলি প্রথমে তোমার যে এনজাইমটা লাগবে সেটা তোমরা এভাবে মনে রাখবা, ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ কিন্তু অনেকগুলো আছে, প্রায় 3টা আছে, 3টা, 1 2 3। এখানে আমরা 1 2 কে বাদ দিব, কারণ 1 2 এর ফাংশন এখানে নাই। আমরা সরাসরি 3 এর কথা মাথায় রাখবো। মনে রাখবা 1 2 এর এখানে কোনো ফাংশন নাই, 3টাই মেইন, খুব গুরুত্বপূর্ণ এনজাইম, এটাই মেইন। এটা না থাকলে কিন্তু রেপ্লিকেশন হইতো না। এই ডিএনএ পলিমারেজ 3 তোমাকে নতুন সুতা তৈরি করতে পারবে। এখন একটা সুতা তৈরি করতে কি কি লাগে তোমাদের একটু বলি। আমরা যখন ডিএনএ একটা সুতা তৈরি করতাম, কিভাবে তৈরি করতাম দেখো। সাপোজ আমি এই সুতাটা তৈরি করতেছি, এটা ডিএনএ এর একটা সুতা। তাহলে এই ডিএনএ সুতা তৈরি করতে আমার প্রথমে ডিএনএ কিভাবে তৈরি করে এটা জানতে হবে। আমি গত ক্লাসেই বলছি ডিএনএ তৈরি করতে হলে তোমার লাগবে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড মানে কি? এই যে আমরা এ জি সি এগুলো দিচ্ছি, এগুলো এক একটা নিউক্লিওটাইড। এটা একটা নিউক্লিওটাইড, 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 এটা একটা নিউক্লিওটাইড। তাহলে আমার নতুন সুতা তৈরি করতে হলে কি লাগবে? নিউক্লিওটাইড। তাহলে এই সুতাটা তৈরি করতে হলে আমার নিউক্লিওটাইড লাগবে। তো নিউক্লিওটাইড কয়টা, কয় ধরনের আছে? আমরা 4 ধরনের নিউক্লিওটাইড জানি ডিএনএ তে আছে। কি কি বলতো? ডি টি টি পি, আমি মানে বুঝাবো। ডি এ টি পি, ডি জি টি পি এন্ড ডি সি টি পি। অনেকে বুঝে না যে এটা মানে কি। 4 ধরনের। ডি মানে হচ্ছে কি? ডিঅক্সি রাইবো, ডিঅক্সি রাইবোস, মনে আছে? ডিঅক্সি। ডিএনএ মানে কি? ডিঅক্সি রাইবোস সুগার। তাহলে ডি দিয়ে হচ্ছে ডিঅক্সি, টি দিয়ে হচ্ছে কি বলতো? এই যে টি, থাইমিন। টি দিয়ে হচ্ছে ট্রাই, ট্রাই মানে কি 3। পি দিয়ে হচ্ছে ফসফেট। তার মানে এটা একটা নিউক্লিওটাইড, নাম কি? ডিঅক্সি থাইমিন ট্রাইফসফেট। ফসফেট কয়টা? 3টা। এখানে কিন্তু আমরা সেভাবে বলতেছি না, এখানে ফসফেট 3টাই আছে, এখানে আমরা সেভাবে বলতেছি না। তো মনে রাখবা আমাদের কি লাগবে? নিউক্লিওটাইড লাগবে। নতুন সুতা তৈরি করতে হলে কি লাগবে? এই যে সুতাটা আমি তৈরি করবো, আমি যে নতুন সুতা তৈরি করবো বলতেছি, কি লাগবে? নিউক্লিওটাইড লাগবে। কয় ধরনের নিউক্লিওটাইড? 4 ধরনের। কি কি বলতো? ডিঅক্সি থাইমিন ট্রাইফসফেট, ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটোসিন ট্রাইফসফেট। তাহলে ওই যে সেম এ জি সি টি এগুলাই আর কি। এখন ট্রাইফসফেট কেন, কেন মনোফসফেট না ডাইফসফেট না? এটা কারণ হচ্ছে
আমরা যদি ট্রাইফসফেট ইউজ না করি তাহলে আমরা শক্তি পাবো না, কারণ ট্রাইফসফেট থেকে 2টা ফসফেট চলে যাবে। 2টা ফসফেট মানে বুঝো তো, ট্রাইফসফেট থেকে 2টা ফসফেট চলে গেলে ফসফেট থাকে কয়টা? শুধু একটা। মানে ধরে নাও ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট থেকে যদি 2টা ফসফেট চলে যায় তাহলে বাকি থাকবে DAMP। কেন MP? M মানে মনো, মনো মানে এক, তাহলে 3টা থেকে যদি 2টা চলে যায় তাহলে থাকবে কত? 1। তো এটা ফসফেট যখন বের হয়ে যায় তখন প্রচুর শক্তি পাওয়া যায়। ফসফেট যখন বের হয়ে যায় তখন প্রচুর শক্তি পাওয়া যায়, ওই শক্তিগুলোকে কাজে লাগে এখানে আমরা নতুন নতুন নিউক্লিওটাইড অ্যাড করতে পারবো। তাহলে তোমাদেরকে আমি এটাই বুঝাতে চাচ্ছি, নতুন সুতা তৈরি করতে হলে এই 4 ধরনের নিউক্লিওটাইড তোমার লাগবেই। এটাকে আমরা সংক্ষেপে শুধু AGCT বলবো, এভাবে বলবো না, AGCT বলবো তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে নতুন সুতা তৈরি করতে তোমাদের কি লাগে সেটা তোমরা বুঝে গেছো। নিউক্লিওটাইড লাগে 4 ধরনের। কি কি? AGCT, এই 4 ধরনের নিউক্লিওটাইড লাগে। এখন ডিএনএ পলিমারেজ 3 কি করে সেটা আমাদেরকে জানতে হবে। মনে রাখবা ডিএনএ পলিমারেজ, এই কথাটা তোমরা লিখবা, বুঝতে সুবিধা হবে। নতুন সৃষ্ট সূত্রে, সুতা লিখবা, আমি সুতা লিখতেছি যাতে বুঝতে পারো। নতুন সৃষ্ট সুতায়, নতুন সৃষ্ট সুতায়, সুতার লিখো, সুতার 3 প্রাইম প্রান্তে, একটু মনোযোগ দিবে, খুবই ইম্পর্টেন্ট, এটা জানতে পারলে তোমার কাম খালাস। 3 প্রাইম প্রান্তে নতুন নতুন নিউক্লিওটাইড অ্যাড করে, নতুন নতুন নিউক্লিওটাইড যোগ করে। ওই যে আমি একটু আগে নিউক্লিওটাইড দেখালাম কি কি বলতো, DDTP, DGTP, DCTP, মানে এই যে AGCT, এই 4 ধরনের নিউক্লিওটাইড। খেয়াল করবা কোথায় অ্যাড করতে পারে, কোথায় যোগ করে? নতুন সৃষ্ট সুতায়। আমরা এখানে নতুন সুতা তৈরি করব না, ওই নতুন সুতায় অ্যাড করবে নতুন নতুন নিউক্লিওটাইড। তবে কোথায় দেখো, এর একটা উইক পয়েন্ট আছে, সে শুধুমাত্র 3 প্রাইম প্রান্তে অ্যাড করতে পারবে, সে কিন্তু 5 প্রাইম প্রান্তে অ্যাড করতে পারবে না। এই জিনিসটা তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের বেসিক একদম ক্লিয়ার। শুধু এই লাইনটা মনে রাখবা। আস্তে আস্তে আমরা এখানে একটা নতুন সুতা তৈরি করে ফেলবো। সেটা কি? নতুন সৃষ্ট সুতার 3 প্রাইম প্রান্তে নতুন নতুন নিউক্লিওটাইড যোগ করবা। মনে রাখবা সবসময় 3 প্রাইম প্রান্তেই সে অ্যাড করতে পারে, কখনো 5 প্রাইম প্রান্তে অ্যাড করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা একটু দেখো ভাইয়া, এই সুতাটা দেখো, এই সুতা আর এই সুতা দেখো। এই সুতা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, আর এই সুতা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। দেখছো, 3 থেকে 5, 5 থেকে 3। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি বলছেন এখানে নতুন সৃষ্ট সুতা, এখানে তো এখন আমি কোনো নতুন সুতা দেখতেছি না। তুমি বলো, এখানে আমি লিখেই দিছি নতুন সৃষ্ট সুতা, নতুন সৃষ্ট সুতা। তাহলে এখানে কি কোনো নতুন সুতা আছে? না। তার মানে একটা সুতা আমাকে তৈরি করতেই হবে যাতে এই ডিএনএ পলিমারেজ 3 শুরুটা খুঁজে পায়। তাহলে এখানে আমার আরেকটা জিনিস জানতে হচ্ছে যে ডিএনএ পলিমারেজ 3 বুঝবে কিভাবে তাকে নতুন নিউক্লিওটাইড অ্যাড করতে হবে। তার মানে তার কি লাগতেছে? ঠিকানা লাগতেছে, ঠিকানা লাগতেছে। এখন তোমরা আমাকে বলতে পারো কেন ঠিকানা লাগতেছে? নতুন সৃষ্ট সুতার 3 প্রাইম প্রান্তেই অ্যাড করতে পারবে। এখন এখানে তো নতুন কোনো সৃষ্ট সুতাই নেই, তুমি বলো, সুতাই তো নাই, তো 3 প্রাইম প্রান্তে বা কিভাবে অ্যাড করবে, বা কিভাবে ঠিকানা বুঝবে? তার মানে তার ঠিকানা লাগতেছে, যে একটা নতুন সৃষ্ট সুতা লাগতেছে। এই জন্য তোমার একটা কাজ করতে হবে আমাদেরকে, প্রথমে একটা ছোট একটা সুতা তৈরি করতে হবে। ওই সুতা তৈরি করলেই আমরা ডিএনএ পলিমারেজ দিয়ে কাজ করতে পারবো। তো ওটার জন্য আমাদের লাগবে 2 নম্বরে যে এনজাইম, এটাকে বলা হয় আরএনএ প্রাইমেস এনজাইম। দেখুন নামের শেষে যেহেতু এজ আছে তাহলে এটা এনজাইম বলতেছে। আর মনে রাখবা এটা হচ্ছে আরএনএ, নট ডিএনএ। এখন তোমরা বলবা যে ডিএনএ এর মধ্যে আবার আরএনএ করতে আসলো, লাগবে। আরএনএ প্রাইমেস এনজাইমের কাজ কি? আরএনএ প্রাইমার তৈরি করা।
আরএনএ প্রাইমার তৈরি। এখন তোমাদের মাথায় রাখতে হবে এই আরএনএ প্রাইমার তৈরি হচ্ছে এই ঠিকানা। এই যে আমরা বললাম না ডিএনএ পলিমারেজ 3 এর ঠিকানা লাগবে, কারণ এখানে তো কোনো সুতাই নেই। সুতা না থাকলে সে নতুন সৃষ্ট সুতায় 3 প্রাইম এন্ডে কিভাবে অ্যাড করবে নিউক্লিওটাইড? এটাই হচ্ছে ঠিকানা আরএনএ প্রাইমার। এবং প্রাইমারটা কি দিয়ে তৈরি? আরএনএ দিয়ে তৈরি। আমরা এখানে একটা আরএনএ সুতা তৈরি করব। এই যে নতুন সৃষ্ট সুতা, এই নতুন সৃষ্ট সুতাটা হচ্ছে আরএনএ সুতা, ছোট্ট একটা সুতা। বইয়ে আছে বা 10 থেকে 60 নিউক্লিওটাইড, আমরা এখানে ছোট একটা দিব। ধরে নাও আমি এখানে এর এগেনস্টে আরএনএ হইলে কি হয় বলতো? এটা আরএনএ কিন্তু ডিএনএ না। এর এগেনস্টে আরএনএ হচ্ছে ইউ, কারণ আরএনএ তে থাইমিন থাকে না। তাই এখানে তুমি কি দিবা বলতো? ইউ দিবা। দেখছো আমি এর এগেনস্টে কি দিলাম? ইউ। জি এর এগেনস্টে আরএনএ তে কি আছে? সি। এতটুকু পর্যন্ত দিচ্ছি, যেহেতু আমি অনেক কম লিখছি। তা আর প্রাইমারটাকে আমি এত বড় দিব না। সাধারণত 10 থেকে 60টা নিউক্লিওটাইড থাকে, আমি শুধু 2টা নিউক্লিওটাইড দিয়ে আরএনএ প্রাইমার বানিয়ে দিছি। এই দেখো এতটুকু পর্যন্তই হচ্ছে আরএনএ প্রাইমার। খেয়াল করছো? এতটুকু পর্যন্ত আরএনএ প্রাইমার। তার মানে একটা সুতা তৈরি করতে পারছি, নতুন সুতা তৈরি করতে পারছি। এখন ডিএনএ পলিমারেজ 3 ঠিকানাও চিনছে, আবার নতুন সৃষ্ট সুতাও পাইছে। এই দেখো নতুন সৃষ্ট সুতা। এইবার আসো এই 3 প্রাইম প্রান্ত অ্যাড করতে পারবে কিনা এটা এনশিওর করি। দেখো আমার অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে যে আমার জাস্ট ডিএনএ পলিমারেজ 3 ঠিক মতো কাজ করতে পারতেছে কিনা সেটা এনশিওর করতেছি। কারণ ডিএনএ পলিমারেজ 3 কাজ করতে হলে কিছু কন্ডিশন লাগবে। কন্ডিশনগুলো কি? দেখো নতুন সৃষ্ট সুতা, ওকে তৈরি করলাম, নতুন সৃষ্ট সুতা তৈরি করে দিলাম। ঠিকানা এটাই তো ঠিকানা, তৈরি করে দিলাম। আরেকটা কন্ডিশন দেখো, 3 প্রাইম প্রান্ত ছাড়া সে অ্যাড করতে পারবে না। এখন দেখি এই যে আরএনএ সুতাটা তৈরি করছি সেটা 3 প্রাইম প্রান্ত আছে কিনা। খেয়াল করবা এই সুতাটা দেখো, একদম মজা। এই সুতাটা হচ্ছে কোন সুতা? এই ছাঁচ টেমপ্লেট। এই সুতাটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। তাহলে নিশ্চয়ই এই সুতাটা উল্টা হবে। তার মানে এই সুতা হবে 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে তুমি বলো নতুন সৃষ্ট সুতায় 3 প্রাইম পাইছি কিনা? নতুন সৃষ্ট সুতায় আমরা 3 প্রাইমটা পাইছি। তার মানে এখন এটাও ফিল আপ। তাহলে আমি এই যে এত কাহিনী তোমাদেরকে বলতেছি, শুধু বলতেছি না। ডিএনএ পলিমারেজ 3 যে নতুন নিউক্লিওটাইড যোগ করবে সেগুলোর কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন হচ্ছে এটা আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার তৈরি করে দিলেই ডিএনএ পলিমারেজ 3 কাজ করতে পারবে। তো মনে রাখবা আরএনএ প্রাইমার ছাড়া কখনোই ডিএনএ পলিমারেজ 3 কাজ করতে পারবে না। তুমি যদি এটা না দাও আর প্রাইমার না দাও, এ কাজ করতে পারবে না। কেন কাজ করতে পারবে না সেটার ব্যাখ্যা আমি এখানেই দিয়ে দিছি। দেখো 3 প্রাইম প্রান্ত, এই যে পেয়ে গেল সে 3 প্রাইম প্রান্ত। এবার কেন্দ্র করে কি করবে? সে একটা নিউক্লিওটাইড এনে এখানে একটা সুতা তৈরি করে দেখবে। দেখো তুমি একটা নিউক্লিওটাইড এনে কিভাবে সুতা তৈরি করবে বলো। সি এর এগেনস্টে একটা নতুন নিউক্লিওটাইড এই 3 প্রাইম আনতে হবে। সবসময় 3 প্রাইম প্রান্তেই তুমি যোগ করতে পারবে। এটা 3 প্রাইম না, দেখছো? হ্যাঁ। তো সি এর এগেনস্টে তুমি কি আনবা? একটা নতুন নিউক্লিওটাইড জি আনলা। এই দেখো এটা একটু বাড়ছে, নতুন নিউক্লিওটাইড আছে, এই সুতাতে একটা বাড়ছে। এই সুতাতে স্টিল 3 প্রাইম, মানে 3 প্রাইমটা এখন এদিকে চলে আসবে। আমি বুঝাতে চাচ্ছি এই 3 প্রাইমটা এখন এদিকে চলে আসবে। একটা নতুন নিউক্লিওটাইড যোগ করছে। দেখি আরেকটা নতুন নিউক্লিওটাইড যোগ করো, টি এর এগেনস্টে কি আসবে? এ। আরেকটা নিউক্লিওটাইড কোথায়? সেম 3 প্রাইম প্রান্তেই। তাহলে এই সুতাটা একটু বড় হইল। এই প্রাইমার কতটুকু সেটা আমি দেখাচ্ছি। প্রাইমার হচ্ছে এতটুকু। ওকে, এতটুকু পর্যন্ত আমরা প্রাইমার বানাইছিলাম। দেখেন 3 প্রাইম প্রান্তটা এখন এদিকে, 3 প্রাইম প্রান্তটা এবার বাড়তেছে। হ্যাঁ, নতুন আরেকটা নিউক্লিওটাইড অ্যাড করো, এর এগেনস্টে কি আসবে? টি। তাহলে এই সুতাটা আরেকটু কি করলো? বাড়লো। সুতাটা খালি এদিক দিয়ে বাড়তেই থাকবে। তাহলে 3 প্রাইম প্রান্তটা আরেকটু বাড়লো, 3 প্রাইম প্রান্তটা আরেকটু বাড়লো। এবার টি এর লাস্ট আছে কি? টি এর এগেনস্টে আসবে এ। তাহলে এই পর্যন্তই তোমার সুতাটা বেড়ে গেল। তাহলে দেখো 3 প্রাইম প্রান্ত, এই সুতাটা আমরা তৈরি করে ফেললাম। তাহলে একটা নতুন সুতা আমরা তৈরি করে ফেলছি এই জায়গায়। 5 প্রাইম টু 3 প্রাইম নতুন সুতাটা কি? কোন দিকে? 5 প্রাইম টু 3 প্রাইম। তার মানে মনে রাখবা ডিরেকশনটা কোন দিকে। দেখো ডিরেকশন 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে খেয়াল করবা ডিএনএ পলিমারেজ 3 এর ডিরেকশন সবসময় কি হবে? 5 প্রাইম টু 3 প্রাইম। দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইম দিকেই গেছে। তো মনে রাখবা
ডিএনএ পলিমারেজ সবসময় কাজ করবে 5 প্রাইম টু 3 প্রাইম। এটা কিসের? নতুন সৃষ্ট সুতার। মনে রাখবা এটা কিসের? নতুন সৃষ্ট সুতার 5 প্রাইম থেকে 3 প্রাইম। এটাই নতুন সৃষ্ট সুতা, এটার 5 প্রাইম থেকে 3 প্রাইম। এটার না, এটা তো ট্যাম্পলেট, এটা তো পুরাতন সুতা, এটা নতুন সুতা। নতুন সুতার সবসময় 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকেই ডিএনএ পলিমারেজ সবসময় কাজ করবে। তা দেখে এদিক দিয়ে আমরা সুন্দর করে সুতা তৈরি করে ফেলছি। আমরা সুন্দর করে কি তৈরি করে ফেলছি? সুতা। দেখো আমরা কিন্তু দ্বিতীয় ধাপটাও করে ফেলছি। আমার খেয়াল করবা, দ্বিতীয় ধাপে আমরা বলছিলাম সম্পূরক নতুন সুতা তৈরি। সম্পূরক হয়েছে কিনা দেখো, এটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, তাহলে এটা 5 প্রাইম টু 3 প্রাইম। উল্টা না? এটার উল্টা না? তাহলে সম্পূরক হয়েছে। একটা জিনিস খেয়াল করবা, ডিরেকশনটা তোমরা দেখবা, ডিরেকশনটা হচ্ছে এখান থেকে এদিক দিয়ে গেছে, মানে কোন দিকে গেছে? এই যে আমাদের যে রেপ্লিকেশন ফর্ক, এটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। প্রথমেই আমি বলছিলাম ওয়াই আকৃতির শেপ। রেপ্লিকেশন ফর্কের ডিরেকশনটা কোন দিকে দেখো? হেলিকেজ এনজাইমের ডিরেকশন যেদিকে, এই যে ডিরেকশন দেখছো, এই যে ডিরেকশন, প্রথমেই আমি ডিরেকশনটা দিছিলাম। হেলিকেজ এনজাইমের ডিরেকশন যেদিকে, এটার ডিরেকশনও সেদিকে। দ্যাট মিনস হেলিকেজ এনজাইম যখন যাচ্ছে এদিকে, এগুলোর সাথে সাথে তৈরি হয়ে যাচ্ছে। হেলিকেজ এনজাইম যাওয়ার সাথে সাথেই পিছনের লাইনগুলো তৈরি হয়ে যাচ্ছে। মানে এরকম আছে না যে আমি গেলে আমার পিছে পিছে 10-12 জন চলে আসবে? আছে না অনেক গরুর ভেড়ার পাল, গরুর পাল, ওরা অনেকে কি করে সিরিয়ালি এভাবে হাঁটতে থাকে। একজন লিডার থাকে, লিডার গেলে লিডারের পিছে পিছনে বাকিরা চলে আসে। ঠিক সেম ভাবে খেয়াল করবে, হেলিকেজ এনজাইম যখন এখান থেকে এই জায়গায় আসছে, তখন হেলিকেজ এনজাইম যাওয়ার সাথে সাথেই কিন্তু প্রাইমার, এটা কি বলতো, এটা হচ্ছে কি প্রাইমার তৈরি হয়ে গেছে। নতুন নতুন নিউক্লিওটাইড এভাবে যুক্ত হইতেই আছে। এটা তাহলে কোন দিকে গেছে? রেপ্লিকেশন ফর্কের দিকে। তার মানে মনে রাখবা, এদিকে যে নতুন সুতাটা তৈরি হয়, এটা সবসময় রেপ্লিকেশন ফর্কের দিকে হয়। মানে হচ্ছে হেলিকেজ এনজাইম যেদিকে যাবে, এটা সেদিকে যাবে। মানে রেপ্লিকেশন ফর্ক যেদিকে যাবে, এটাও সেদিকে যাবে। এবং এই যে নতুন সুতাটা তৈরি হয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে। খেয়াল করছো? মানে খেয়াল করবো, আমি যখন প্রাইমার তৈরি করে দিছি, তখন জি আসলো, জি এর পর কন্টিনিউয়াসলি এ আসলো, এর পর কন্টিনিউয়াসলি টি আসলো, টি এর পর কন্টিনিউয়াসলি এ আসলো। এভাবে কন্টিনিউয়াসলি হেলিকেজ যখন যাবে, সাথে সাথে এগুলো কন্টিনিউয়াসলি তৈরি হইতে থাকবে। এটাকে বলে নির্বিচ্ছিন্ন। নির্বিচ্ছিন্ন মানে কি? একত্রে সবকিছু হয়ে যাওয়া, কন্টিনিউয়াসলি হয়ে যাওয়া। এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। তাই এই সূত্রটার একটা নাম আছে নতুন সুতা। এই যে নতুন সুতা, এই নতুন সুতাটার একটা নাম আছে নতুন সুতা। আমি এখানে একটু লিখে দিই তোমরা যাতে বুঝো, এটা নতুন সুতা, কিন্তু এটা আমি নতুন তৈরি করছি, নতুন সুতা। এই সুতাটা কন্টিনিউয়াসলি যেহেতু যাচ্ছে, তাই এই সুতাকে বলা হয় লিডিং সুতা, লিড করতেছে। এটাকে বলা হয় কি? লিডিং সুতা। আমি দিয়ে লিখি, এটাকে বলা হয় লিডিং সুতা। একটু মনোযোগ দিবা। কেন লিডিং সুতা? কারণ কন্টিনিউয়াসলি এই সুতাটা তৈরি হচ্ছে। হেলিকেজ এনজাইম যখন এদিক দিয়ে যাচ্ছে, রেপ্লিকেশন ফর্ক যখন এদিক দিয়ে আগাচ্ছে, এটাও সাথে সাথে আগাচ্ছে কন্টিনিউয়াসলি, নির্বিচ্ছিন্নভাবে। তাই এটার নাম হচ্ছে লিডিং সুতা। একটু খেয়াল করলে দেখবা, আমি এখানে একটা ডিএনএ তৈরি করে ফেলছি। এই পুরাতন সুতা, এই নতুন সুতা, তাহলে একটা ডিএনএ হয়ে গেল না? এখনো আমার আরেকটা ডিএনএ তৈরি করতে হবে। সেটা কোন জায়গায়? এই জায়গায়। এই যে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমার সেই ছাঁচ বা ট্যাম্পলেট বা পুরাতন সুতা। এবার এদিক দিয়ে একটা নতুন সুতা তৈরি করতে হবে, তাহলে আমার 2টা ডিএনএ হয়ে যাবে। মজার বিষয় কি জানো? এদিক দিয়ে যে নতুন সুতা তৈরি হবে, সেটা এটার বিপরীত, এই সুতার বিপরীত হবে। এটার কারণ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দাও। এই সুতার ডিরেকশন দেখো, এটা 3 প্রাইম টু 5 প্রাইম হওয়াতে এটা হয়ে গেছে 5 প্রাইম টু 3 প্রাইম। ফাইন। এই সুতাটা দেখো ডিরেকশন, পুরাতন সুতা 5 প্রাইম থেকে 3 প্রাইম। তাহলে এদিক দিয়ে যে সুতাটা তৈরি হবে, সেটা ধরে নাও, সুতাটা আমি দেখাচ্ছি, এরকম একটা সুতা হবে। ধরে নাও এরকম একটা সুতা হবে, সাপোজ ধরে নাও। তাহলে এই সুতার ডিরেকশন হবে 3 প্রাইম টু 5 প্রাইম। আমরা এতটুকু পর্যন্ত এটা তো দেখাই ফেলছি। খেয়াল করবা, এটা আমরা দেখাই ফেলছি, এতটুকু পর্যন্ত আমরা দেখাই ফেলছি। এটা বাদ, এটা দেখাই ফেলছি। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। এখন আমরা এই এতটুকু পর্যন্ত আলোচনা করব, এইটা নিয়ে আলোচনা করব। খেয়াল করবা,
এটা ছিল 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে এটা উল্টাটা হবে না, 3 প্রাইম টু 5 প্রাইম। এখন দেখো এখানেও তো আমাকে নতুন নতুন নিউক্লিওটাইড অ্যাড করতে হবে, এটার মতো সেম কাহিনী। এখানেও প্রাইমার তৈরি করে দিতে হবে, প্রাইমার তৈরি করে দেওয়ার পর নতুন নতুন তৈরি করতে হবে। কারণ খেয়াল করো ডিএনএ পলিমারেজ 3 সবসময় কোন দিকে কাজ করে, একটু আগে লিখে দিছি, এদিকে তাকাও তোমরা আনসার পেয়ে যাবা। মনোযোগ দে, একটু মনোযোগ দাও। 5 প্রাইম টু 3 প্রাইম ডিএনএ পলিমারেজ সবসময় কিভাবে কোন দিকে কাজ করে এটা মেইন, এটা বুঝতে তুমি বুঝে যাবে এটা কেন উল্টা দিকে যাবে। মানে দেখো আমি এটার ডিরেকশন কোন দিকে দিছি, এটার ডিরেকশন এদিকে দিছি না, এটা এদিক দিয়ে যাচ্ছে না, এটার ডিরেকশন উল্টা দিকে দিতে হবে। মানে কোন দিকে, এটা ডিরেকশন দিতে হবে এদিকে। তুমি এখন বলবা ভাইয়া এটা আমি বুঝবো কিভাবে, এটা ডিরেকশন এদিকে হলে এটা ডিরেকশন উল্টা, কারণ হচ্ছে ডিএনএ পলিমারেজ সবসময় 5 প্রাইম টু 3 প্রাইমের দিকেই যায়। তাহলে দেখো 5 প্রাইম কোন দিকে, এদিকে, তাহলে 3 প্রাইম কোন দিকে, এদিকে। তাহলে বলো 5 প্রাইম টু কে 3 প্রাইমের দিকেই তো যাবে নাকি এদিক দিয়ে যাবে? এদিক দিয়ে হলে 3 প্রাইম থেকে 5 প্রাইম হয়, বাট এদিক দিয়ে হলে 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়। তাই এই জিনিসটাকে আমার অনুসরণ করতে হলে আমার ডিরেকশন এদিকে দেখাতে হবে, বুঝতে পারছো? মানে হচ্ছে এই লিডিং সুতাটা এদিক দিয়ে গেলে এই নতুন সুতাটা এদিক দিয়ে যাবে। তার মানে বুঝতে পারতেছো আমার এই সুতার ডিরেকশন এদিক দিয়ে হবে, এটা এদিক দিয়ে হলে এটা এদিক দিয়ে হবে। এখন দেখো আমি তো এখনো সুতাটা তৈরি করি নাই, সুতা তৈরি করতে হবে। তো এদিক দিয়ে সুতা তৈরি করতে হলে আবার এটার মতো একটা কি লাগবে, প্রাইমার লাগবে। তাহলে হেলিকেজ এনজাইম তো এদিকে, তাহলে প্রাইমার এদিকেই তৈরি হবে। হেলিকেজ এনজাইম কোন দিকে, এদিকে না, প্রাইমার এদিকে। তাহলে আমি এখানে একটা প্রাইমার তৈরি করতেছি লাল দিয়ে। আমি তোমাদেরকে একটা প্রাইমার তৈরি করে দেখাচ্ছি। বলো প্রাইমার হলে এখানে কি হবে, ইউ, কারণ প্রাইমার হচ্ছে আরএনএ ইউ, আর টি হচ্ছে কি এ। তাহলে এই যে আমরা প্রাইমার তৈরি করে দিলাম, প্রাইমারটা হচ্ছে লাল কালারের। এই যে সুতা, নতুন সুতা তৈরি করতেছি, এটার মতো কপি, উপরেরটা কপি করবো যে জাস্ট। নতুন সৃষ্ট সুতা কি দিয়ে তৈরি করছি, প্রাইমার দিয়ে তৈরি করছি। এখন প্রাইমারটার ডিরেকশনটা তোমরা বুঝতেছো, এটা 3 প্রাইম না, এটা 3 প্রাইম না, তাহলে এটা কি হবে 5 প্রাইম। এটা 5 প্রাইম না, তাহলে এটা কি হবে 3 প্রাইম। তো তোমরা ডিরেকশন নিয়ে কনফিউজ হবে না, কারণ অপর দিকে তাকালে তুমি বুঝবা ডিরেকশন কি হবে। কারণ এটা 3 প্রাইম হলে এটা 5 প্রাইম, এটা 5 প্রাইম হলে এটা 3 প্রাইম। তাহলে ডিরেকশন সবসময় কিরকম দেখো, 5 প্রাইম থেকে 3 প্রাইম। তার মানে এই ডিএনএ পলিমারেজ 3 সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকেই, মানে 3 প্রাইম প্রান্তে সবসময় নতুন নতুন নিউক্লিওটাইড অ্যাড করে। তাহলে খেয়াল করবা এটাই হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এবার নতুন নতুন নিউক্লিওটাইড এখানে অ্যাড করে দাও। তাহলে দেখো আমি অ্যাড করতেছি, এর এগেনস্টে কি আসবে, ডিএনএ না, ডিএনএ কিন্তু ইউ না, আরএনএ ইউ, ডিএনএ হচ্ছে টি। তাহলে টি আসলো, একটা নতুন নিউক্লিওটাইড অ্যাড করলাম, সুতাটা বাড়লো। জি এর এগেনস্টে তোমার কি আসবে, সি আসলো, সুতাটা বাড়াইলাম। সি এর এগেনস্টে কি আসলো, জি আসলো, সুতাটা বাড়াইলাম। টি এর এগেনস্টে কি আসলো, এ আসলো, সুতাটা বাড়াইলাম। তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে 3 প্রাইম, এটা 5 প্রাইম, তাহলে এটা 3 প্রাইম। তাহলে এভাবে সেম উল্টা দিক দিয়ে করছি, কোন দিক দিয়ে গেছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। দেখো তাহলে এটার ডিরেকশন হচ্ছে এদিকে, এটার ডিরেকশন হচ্ছে এদিকে, আর এটার ডিরেকশন হচ্ছে এদিকে। এখন একটা মজা আছে এখানে, এই কাহিনীটা আমি একটু বলি। এই দুইটা নতুন সুতা তৈরি করে তোমরা মোটামুটি বুঝতে পারছো। এখন কাহিনীটা দেখো, আমি বলছিলাম হেলিকেজ এনজাইম এতটুক পর্যন্ত আসছে, তো এতটুক পর্যন্ত যখন আসছে তখন উপরের দিকের এই সুতাটা তো তৈরি হয়ে গেছে এদিক দিয়ে, নিচের দিকের এই সুতাটা পিছন দিকে তৈরি হয়েছে। এটা রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে, এটা রেপ্লিকেশন ফর্কের দিকে, এটা রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে। দেখো তীর চিহ্ন দেখো, বিপরীত দিকে। এখন হেলিকেজ এনজাইম এদিক দিয়ে আনা ছিল, এখন ধরো সামনে মুভ করছে। আমি দেখাচ্ছি, এই যে হেলিকেজ এনজাইমটা আমি মুছে দিচ্ছি, হেলিকেজ এনজাইম এবার এগুলাকে ভেঙে মুভ করবে সামনে। আমি দেখাচ্ছি, এই দেখো হেলিকেজ এনজাইম যাচ্ছে, হেলিকেজ এনজাইম যাচ্ছে গিয়ে এটাকে ভেঙে ফেলছে। এখানকার কাজ শেষ, সামনে আগাবে না। চেইন যেভাবে খুলো, চেইন এতটুকু পর্যন্ত খুলছো, তাহলে এতটুকুর কাজ শেষ। এবার চেইন এটা খুলো, এই দেখো এটাও ভেঙে গেছে, এটাও ভেঙে গেছে। ধরো না এতটুকু পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত আসছে, দেখছো?
এতটুক পর্যন্ত আসাতে খেয়াল করো, এতটুক পর্যন্ত আসছে। এখন হেলিকেজ এনজাইম কোন দিকে? এদিকে। আগে ছিল কোথায়? এদিকে। এখন এদিকে। এদিকে হওয়াতে তোমার এদিকের যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল সেগুলো ভেঙে গেছে। এখন ভেঙে যাওয়াতে কাহিনী কি হয়েছে দেখো, ভেঙে যাওয়াতে এই দুটো সুতো এবার আগের মতো আলাদা হয়ে যাবে না? এদিক দিয়ে যখন হেলিকেজ এনজাইম গেছিল এই দুটো সুতো আলাদা হয়ে গেছিল। এইবার এখানে কাজ তো শেষ। এদিক দিয়ে যখন আরেকটু সামনে গেল তখন এই দুটা সুতাও তো এখন আলাদা হয়ে যাবে, সেম কাহিনী। তাহলে এখন দেখো আমি এই এতটুক সুতা দুইটাকে আলাদা করতেছি আবার আগের মতো। এই দেখো এতটুক সুতাকে আমি আলাদা করলাম, এই সুতাটাকে তাহলে তোমরা আলাদা করো, সিজিটি মনে রাখলেই হবে। এই এতটুক পর্যন্ত আমরা আলাদা করতেছি। তাহলে কি কি আছে একটু আমি বলি, কি কি আছে। আছে হচ্ছে তোমার সিজিটি, নতুন করে এগুলা ভাঙছে আর কি, ভেঙে দেখো এদিকে আসছে, এটাকে ভাঙে নাই। তাহলে এদিকে সি এর এগেনস্টে কি থাকবে বলো? জি সি, তারপর হচ্ছে যে তোমার কি বলো টি এর এগেনস্টে এ। এই নতুন করে এই সুতাগুলাই ভাঙছে। এখন আমি তোমাদেরকে বলছিলাম হেলিকেজ এনজাইম যখন যাবে তখন উপরের দিকে এই নতুন সুতাটা কিন্তু কোন দিক দিয়ে যাবে? অ্যারো চিহ্ন দেখো, এই অ্যারো চিহ্ন দেখো, অ্যারো চিহ্ন দেখো, এদিক দিয়ে যাবে। তাহলে এটা এখন আরো আগাবে সামনে, দেখো এই লাল সুতাটা এদিক দিয়ে আগাচ্ছে, দেখছো? এদিক দিয়ে আরেকটা নতুন নিউক্লিয়েটার আসবে। তাহলে তুমি এক নতুন নিউক্লিয়েটার অ্যাড করো, এদিক দিয়ে অ্যাড করো, সি এর এগেইনস্টে জি অ্যাড করো, এটাকে আরো আগাও, এদিক দিয়ে সি অ্যাড করো, এদিকে অ্যাড করো। তাহলে দেখো হেলিকেজ এনজাইম আরো এদিক দিয়ে যাওয়াতে নতুন করে এই তিনটা অ্যাড হইলো না? তাহলে সুতাটা আরেকটু বাড়লো। কোন সুতা? লিডিং সুতা কন্টিনিউয়াসলি বাড়বে বলছি আমি। হেলিকেজ এনজাইম যখন যাবে পিছে পিছে এই সুতাটা খালি বাড়তেই থাকবে, এটা কখনো থামবে না। হেলিকেজ এনজাইম যতটুকু পর্যন্ত যাবে এই লিডিং সুতা ততটুকু পর্যন্ত কন্টিনিউয়াসলি নিউক্লিওটাইড অ্যাড করতে থাকবে, ডিএনএ পলিমারেজ 3। এটাতে কোনো সমস্যা নাই, কারণ এটা তো কন্টিনিউয়াসলি এভাবে বাড়তে থাকবে। কিন্তু সমস্যা কোথায় জানো? সমস্যা হচ্ছে এই সুতাটাতে। এটা নতুন সুতা, এটা উপরের নতুন সুতা, এটা নিচের নতুন সুতা। সমস্যা আসলে এই সুতাটাতে। কারণ দেখো হেলিকেজ যখন এনজাইম এদিক দিয়ে আনা গেছে, কিন্তু এই সুতাটা তো এদিক দিয়ে তৈরি হয়, তাহলে এদিক দিয়ে একটা গ্যাপ তৈরি হইল না? খেয়াল করো, হেলিকেজ এনজাইমের ডিরেকশন আমি আবার দেখাচ্ছি। হেলিকেজ এনজাইমের ডিরেকশন হচ্ছে এদিকে। তাহলে হেলিকেজ এনজাইমের ডিরেকশন এদিকে হলে এই সুতাটার ডিরেকশনও কিন্তু এদিকে, ফলে এটা সুন্দর করে চলে যেতে পারতেছে। বাট এই সুতাটার ডিরেকশন দেখো অপোজিটে, কিন্তু হেলিকেজ তো যাচ্ছে ওদিকে। হেলিকেজ যেহেতু ওদিকে যাচ্ছে আর এই সুতারটা যেহেতু এদিকে যাচ্ছে, তাহলে সমস্যা হইলো কি? এটাকে তো আবার এদিকে আনতে হবে, তো হেলিকেজ যায় ওদিকে, এটা আনতে হচ্ছে এদিকে। তাই এখানে আমি যখন একটা প্রাইমার তৈরি করছিলাম, এতটুকু পর্যন্ত হচ্ছে প্রাইমার, এই দেখো এতটুকু পর্যন্ত প্রাইমার, এতটুকু পর্যন্ত প্রাইমার। তো প্রাইমার দেওয়া তো এদিক দিয়ে গেছে, এখন এদিক দিয়ে তো গ্যাপ হয়ে গেল, কারণ এটা সবসময় এদিক দিয়ে যাবে, এই সুতাটা সবসময় এদিক দিয়ে যাবে, আর উপরের সুতা তো হেলিকেজে দিয়ে গেছে। তাই আমার কি করতে হচ্ছে, এদিক দিয়ে যদি আবার একটা নতুন সুতা তৈরি করতে হয় তাহলে আমার নতুন করে আরেকটা প্রাইমার দিতে হচ্ছে, কারণ এখানে দেখো কোনো নতুন সুতা নাই। খেয়াল করছো? এই জায়গায় নতুন সুতা ছিল, দেখো এতটুকু পর্যন্ত তো নতুন সুতা আগে থেকেই ছিল, জাস্ট আমি এটাকে এভাবে করে সুন্দর করে বাড়াই দিছি। কিন্তু এই জায়গা থেকে আমাকে বাড়াইতে হবে, এই জায়গা থেকে এদিক দিয়ে আনতে হবে। দেখো ডিরেকশন আমি দেখাচ্ছি, এখান থেকে এদিকে আনতে হবে। এখন এখান থেকে যদি আবার এদিকে আনতে চাও, এখানে কোনো নতুন সুতা আছে? কারণ আমি বারবার বলছি ডিএনএ পলিমারেজ 3 সবসময় নতুন সুতাতে নিউক্লিওটাইড অ্যাড করতে পারে, তাহলে তো এই জায়গায় কোনো নতুন সুতা নাই। তো নতুন সুতা না থাকলে আবার আগের কাহিনী কি? আবার প্রাইমার তৈরি করো, নতুন করে প্রাইমার তৈরি করে আবার কাহিনী করো। তাহলে আমাকে এদিক দিয়ে যখন আমি একটা প্রাইমার তৈরি করছি, আবার একটা প্রাইমার তৈরি করতে হবে। তাহলে করো প্রাইমার তৈরি। এটা বুঝতেছো তো কেন করতে হবে? কারণ এদিক দিয়ে তো আর নতুন সুতা নাই, আমার তো এদিক দিয়ে যেতে হবে। এদিক দিয়ে গেলে না নতুন সুতা এটা পরে। ডিরেকশন বুঝতেছ? এটা যদি এদিক দিয়ে যেত তাহলে আমি এটাকে সুন্দর করে টেনে দিয়ে দিতে পারতাম এটার মতো,
কিন্তু এটা তো ভাই এদিক দিয়ে যাবে, তাহলে এখান থেকে আমাকে টানতে হবে, তাহলে এখানে তো কোনো নতুন সুতা নাই, তাহলে আমাকে আবার এই কাহিনীটা করতে হবে না, নতুন সুতা বানাইতে হলে আবার আরএনএ বানাও দাও। আরএনএ বানাইতে হলে কাহিনী তো একই সিম্পল, যে আমি বললাম যে এর এগেনস্টে তুমি একটা আরএনএ নিউক্লিওটাইড বসাও, এখানে কি বসাবা, ইউ বসাও। তা আমি আরেকটু বড় করি এই জায়গাটা আমি আরেকটু বড় করি। এই দেখো এই জায়গাটা আমি আরেকটু বড় করতেছি। এখানে কি ছিল, সি, এখানে জি, এখানে সরি এখানে ছিল জি, এখানে ছিল জি, এখানে ছিল সি, এখানে ছিল এ। তাহলে আমাকে কি করতে হচ্ছে, আবার একটা আরএনএ তৈরি করতে হচ্ছে, কারণ নতুন সুতা তৈরি করার জন্য, কারণ ডিরেকশন তো এদিকে। তাহলে দেখো আমি কি করলাম, এদিক দিয়ে একটা এর এগেনস্ট একটা ইউ বসে দিলাম, যেহেতু আরএনএ তাহলে ইউ বসবে, এদিক দিয়ে সি এর এগেনস্টে জি। এটাই হচ্ছে আমার নতুন প্রাইমার। এই দেখো নতুন প্রাইমার আমি তৈরি করে দিছি, এই জন্য আমি এতটুকু পর্যন্ত দাগ দিচ্ছি, কারণ এটা হচ্ছে প্রাইমার। দেখো এতটুকু পর্যন্ত দাগ ছিলাম, এটা ছিল প্রাইমার, আবার নতুন করে একটা প্রাইমার, নতুন করে প্রাইমার দিতে হলে আবার নতুন করে শক্তি লাগবে, একটা প্রাইমার বসাতে হলে একটা আলাদা শক্তি লাগবে, এখানে একটা প্রাইমার বসাতে হলে এখানে একটা আলাদা শক্তি লাগবে, এখানে আরেকটা প্রাইমার বসাতে হলে আরেকটা আলাদা শক্তি লাগবে। এখন নতুন সুতা তো আমি তৈরি করে দিলাম, তাহলে বসাই দাও 3 প্রাইম প্রান্ত। কেমনে বুঝলাম জানো, দেখো এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাহলে এটা 3 প্রাইম না, তাহলে এটা হবে কি 5 প্রাইম, এটা হবে দেখো 3 প্রাইম, এদিকে দেখো তাকাও 3 প্রাইম, তাহলে এটা হবে কি 5 প্রাইম, এটা কি 5 প্রাইম, তাহলে এটা হবে কি 3 প্রাইম। দেখো বারবার কিন্তু এই কন্ডিশনটাই আমাকে ফিল আপ করতে হচ্ছে, কারণ ডিএনএ পলিমারেজ 3 তখনই নতুন সুতা অ্যাড করতে পারে যখন 3 প্রাইম, নতুন নিউক্লিওটাইড অ্যাড করতে পারে যখন 3 প্রাইম প্রান্ত থাকে। এই দেখো 3 প্রাইম প্রান্ত। এবার দেখো নিউক্লিওটাইড শুধু আমি একটাই অ্যাড করতে পারবো, কারণ এখানে শুধুমাত্র আছে জি, আর আমি এত বড় তো দেখাতে পারবো না, তো আমি এখানে জি এর এগেনস্টে একটা নতুন নিউক্লিওটাইড আনবো, কি বলতো, সি। এটাই হচ্ছে আমার নতুন সুতা। এই দেখো নতুন সুতার ডিরেকশন কোন দিকে, এদিকে করছি না, তাহলে এদিকে। তাহলে উপরেরটার সাথে তুমি নিচেরটার একটু পার্থক্য করলেই বুঝে যাবা। উপরেরটা কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে আমি লম্বা করে বানাই দিছি, কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হয়েছে নিচেরটাতে, কারণ নিচেরটা ডিরেকশন তো উল্টা দিকে, উল্টা দিকে হলে তো সমস্যা, কারণ হেলিকেজ যাচ্ছে এদিকে, তুমি যাবে এদিকে, তাহলে তো তোমার এদিক দিয়ে গ্যাপ পড়ে যাচ্ছে, নতুন সুতাও আর পাওয়া যাচ্ছে না। তাই আমাকে নতুন করে আবার প্রাইমার তৈরি করতে হইলো, কারণ নতুন সুতা আমাকে আবার পাইতে হবে, তো নতুন করে প্রাইমার তৈরি করে আবার নতুন সুতা তৈরি করলাম। তাহলে খেয়াল করবে এখানে সুতা কয়টা একটু দেখবো, এখানে সুতা কিন্তু লাল কালার একটা এভাবে টেনে নিয়ে গেছে, কিন্তু মজার ব্যাপার কি জানো, এখানে সুতার দুইটা, খেয়াল করো, এই যে এই যে এই যে এই যে এটা একটা, এটা একটা, এই যে এটা একটা, কয়টা, দুইটা। তার মানে নিচের দিকের যে নতুন সুতাটা তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি উপরেরটার মতো কন্টিনিউয়াসলি তৈরি হয় না, ডিসকন্টিনিউয়াসলি তৈরি হয়, মানে খণ্ড খণ্ড আকারে তৈরি হয়, খণ্ড খণ্ড। দেখো এই সুতাটা একটা খণ্ড, এই সুতাটা একটা খণ্ড, মাঝখানে হচ্ছে দেখো গ্যাপ, এই সুতার একটা খণ্ড, এই সুতার একটা খণ্ড, মাঝখানে গ্যাপ। এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। এই খণ্ডগুলোকে কি বলে, বইয়ে পাবা ওকাজাকি খণ্ড। তাহলে তোমরা ওকাজাকি খণ্ড চিনতে পারছো। এই যে ডিএনএ, এই ডিএনএ সূত্র, নতুন সুতাটা তৈরি হচ্ছে এভাবে খণ্ড খণ্ড আকারে তৈরি হচ্ছে, এই ডিএনএ খণ্ড খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। যেহেতু এটা এইভাবে খণ্ড খণ্ড আকারে তৈরি হচ্ছে আর এটা পিছন দিকে চলতেছে, তাই এটাকে বলা হয় ল্যাগিং। ল্যাগ মানে পিছনে, লিড মানে ফ্রন্টে, সামনে, লিড মানে সামনে, ল্যাগ মানে পিছনে। তাই এই যে নতুন সুতা, এই যে নতুন সুতাটা, এই যে খণ্ড খণ্ড সুতা, এই যে খণ্ড খণ্ড মানে ওকাজাকি খণ্ড, এগুলাকে বলা হয় ল্যাগিং সূত্র। ল্যাগ মানে পিছনে, ল্যাগিং সুতা। কেন ল্যাগ বলছে বুঝতে পারছো, কারণ এটা খণ্ড খণ্ড আকারে হচ্ছে, মানে পিছন দিকে হচ্ছে, আর এটা তো সামনের দিকে কন্টিনিউয়াসলি হচ্ছে। তাহলে দুইটা সুতা আমরা তৈরি করছি, তার মধ্যে একটা হচ্ছে লিডিং সুতা যেটা কন্টিনিউয়াসলি যাচ্ছে, আর একটা হচ্ছে ল্যাগিং সুতা যেটা খণ্ড খণ্ড আকারে যাচ্ছে। খণ্ড খণ্ডকে বলা হয়, ডিএনএ খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। কারণ বিজ্ঞানী ওকাজাকি, মেবি উনি জাপানি বিজ্ঞানী ওকাজাকি হলো সর্বপ্রথম
দেখছেন বা প্রমাণ করছেন বা বের করছেন, তাই এটার নাম ওকাজাকি খণ্ড। তাহলে ল্যাগিং সুতাটা কিন্তু এভাবে এটার মতো করে হচ্ছে না, এভাবে খণ্ড খণ্ড আকার হচ্ছে। কেন হচ্ছে সেটা আমি তোমাদেরকে বুঝাতে পারছি, কারণ হেলিকেস এনজাইম বা রেপ্লিকেশন ফর্ম এদিকে যাচ্ছে, কিন্তু এটা তৈরি হইতে হবে এদিকে। তো এটা এদিকে তৈরি হলে আর নতুন সুতা আবার লাগতেছে নতুন করি, কারণ এদিকে গেলে তো আমি এটা এভাবে টান দিতে পারি না, আমার তো টান দিতে হবে ওদিকে। এখন এই জিনিসটাকে আমি টান দিব কিভাবে এদিকে, নাহলে তো এদিকটা আমার গ্যাপ হয়ে যাচ্ছে, তাই আমাকে আবার এখান থেকে টান দিতে হচ্ছে। এখান থেকে টান দিতে হলে আবার নতুন সুতা লাগবে, মানে প্রাইমার লাগবে, তাহলে নতুন নিউক্লিওটাইড অ্যাড করতে পারবো। এখন আমরা প্রায় শেষ মুহূর্তে চলে আসি। আমাদের উদ্দেশ্য ছিল সম্পূরক নতুন সুতা তৈরি। খেয়াল করে দেখবা আমরা সম্পূরক নতুন সুতাই তৈরি করছি। এটা 3' থেকে 5' হলে এটা কিন্তু 5' থেকে 3' উল্টা। আবার দেখো এটা 5' থেকে 3' হলে এগুলো কিন্তু 5' থেকে 3', 5' থেকে 3' উল্টা দিকেই হচ্ছে। এখন প্রবলেম হচ্ছে উপরেরটা কন্টিনিউয়াসলি হচ্ছে, কোনো প্রবলেম নাই, নিচেরটা কিন্তু ডিসকন্টিনিউয়াস হচ্ছে, মানে খণ্ড খণ্ড হচ্ছে, ওকাজাকি খণ্ড। এখন তোমরা বলো এদিক দিয়ে একটা গ্যাপ দেখতে পাচ্ছ না, এই গ্যাপটা কি রাখলে চলবে না? ভাই এই গ্যাপটা তুমি রাখলে কেমন হবে? এই গ্যাপটাকে তো তোমাকে তো এই দুইটা খণ্ডকে এভাবে লাগাই দিতে হবে। তাহলে দেখো আমি লাগাই দিচ্ছি, এই দুইটা খণ্ডকে এভাবে সুন্দর করে লাগাই দাও। এই দুইটা খণ্ডকে সুন্দর করে লাগাই দাও। তার মানে ওকাজাকি খণ্ডগুলোকে আমাকে লাগাতে হবে। লাগানোর জন্য এনজাইম লাগবে, লাগানোর জন্য যে এনজাইম তাকে বলা হয় লাইগেস এনজাইম। তার মানে মনে রাখবা আমরা 1 নম্বরে ডিএনএ পলিমারেজ 3 এর কথা বলছি, 2 নম্বরে আরএনএ প্রাইমেজের কথা বলছি, 3 নম্বরে কি আসতেছে? লাইগেস এনজাইম। লাইগেস এনজাইমের তাহলে কাজ কি? লাইগেস এনজাইমের কাজ হচ্ছে লাগানো, নামে বোঝা যায় লাইগেস লাগানো। কি লাগানো? ওকাজাকি খণ্ডগুলোকে লাগানো। এই যে পাশাপাশি যে ওকাজাকি খণ্ড আছে, এটা একটা ওকাজাকি খণ্ড, এটা একটা ওকাজাকি খণ্ডকে আমি লাগাই দিছি, কারণ খণ্ড থাকলে তো হবে না, এটাকে একসাথে একটা সুতা হইতে হবে। তাহলে আমি ওকাজাকি খণ্ডকে এভাবে লাগাই দিছি। তো লাগাই দেওয়ার কারণে কে এনজাইম লাগাবে? লাগানোর এনজাইম কার? লাইগেসের। আচ্ছা সব কিছু শেষ, ফিনিশ। এদিকে একটা সুতা তৈরি করছি, এদিকে একটা সুতা করে গেছি। তুমি হিসাব করে দেখো 2টা ডিএনএ তৈরি করে ফেলছি। দেখো এতটুক পর্যন্ত একটা ডিএনএ, এতটুক পর্যন্ত একটা ডিএনএ, তাহলে কয়টা ডিএনএ? 2টা ডিএনএ। এত কিছু করার পরেও একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এটা কিন্তু ডিএনএ, কিন্তু ভাইয়া এখানে আরএনএ নিয়ে আসছি। ডিএনএ তে তোমার আরএনএ থাকতে পারে? তোমরাই আমাকে বলো। ডিএনএ তে আরএনএ থাকতে পারে, আমি স্টিল এখানে আরএনএ প্রাইমার। এই দেখো এই যে খণ্ড, এই যে এতটুকু পর্যন্ত দাগ দিছি, এটা প্রাইমার, আরএনএ প্রাইমার। এতটুকু পর্যন্ত দাগ দিছি, এটা আরএনএ প্রাইমার। এতটুকু পর্যন্ত দাগ দিছি, এটা আরএনএ প্রাইমার। ডিএনএ তে কখনো আরএনএ থাকতে পারে? থাকতে পারে না। এই জন্য আমরা এবার একটা লাস্ট ফিনিশিং দিব, সেটা হচ্ছে এইবার এই প্রাইমার গুলাকে আমরা মুছে দিব, বাদ দিয়ে দিব। প্রাইমার গুলাকে এবার আমরা কি দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো। তাহলে দেখো এই এতটুকু পর্যন্ত প্রাইমার ছিল, প্রাইমারকে বাদ দিয়ে দাও। এদিক দিয়ে ছিল এই যে প্রাইমার, এই যে প্রাইমারকে বাদ দিয়ে দাও। এদিক দিয়ে ছিল এই প্রাইমারকে বাদ দিয়ে দাও। এখন প্রাইমারকে বাদ দিয়ে দিলে এখানে একটা গ্যাপ হয় না? এই গ্যাপটা আমাকে ডিএনএ নিউক্লিওটাইড দিয়ে ফিল আপ করতে হবে। ফিল আপ কে করবে? এখানেই আসতেছে নেক্সট এনজাইম, এখানেই আসতেছে নেক্সট এনজাইম ডিএনএ পলিমারেজ 1। ডিফারেন্ট দেখো, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। তাহলে ডিএনএ পলিমারেজ 1 এর কাজ কি? সেটা হচ্ছে আরএনএ প্রাইমারকে উঠাই দিয়ে, দেখো আরএনএ প্রাইমারকে উঠাই দিয়ে ওটার বদলে ডিএনএ নিউক্লিওটাইড অ্যাড করা। তাহলে আমি ডিএনএ নিউক্লিওটাইড অ্যাড করতেছি। আরএনএ হলে এর বিপরীতে ইউ বসতো, তাহলে ডিএনএ হওয়াতে এখানে কি বসবে? টি, এখানে সি। দেখো সুতা এখানেও দাও, এখানে এর এগেনস্ট ইউ বসতো আরএনএ, যেহেতু এখন তো আমরা আরএনএ বাদ দিয়ে দিছি। তাহলে ডিএনএ পলিমারেজ কি করবে? নতুন নিউক্লিওটাইড নিয়ে আসবে, টি এ। বলো এখানে কি হবে? টি জি। তাহলে সম্পূরক নতুন সুতা তৈরিতে কয়টা এনজাইম লাগতেছে? ডিএনএ পলিমারেজ 3, আরএনএ প্রাইমেজ, ডিএনএ লাইগেস, ডিএনএ পলিমারেজ 1। আমাদের 2টা ডিএনএ তৈরি শেষ। দ্যাট মিনস আমাদের ডিএনএ রেপ্লিকেশন শেষ। কারণ আমি বলছিলাম 2টা ধাপই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে কয়টা ধাপ? 2টা ধাপ। ডিএনএ রেপ্লিকেশন কয়টা ধাপ? 2টা ধাপ। ডিএনএ রেপ্লিকেশন 2টা ধাপ। আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে এত কিছু করার পরও কিন্তু কিছু ভুল হইতে পারে।
সো ডিএনএ রেপ্লিকেশনের সময় কোনো জায়গায় যদি কোনো ভুল হয়, ভুলটাকে প্রথমে রিড করতে হয়। যেমন তোমরা দেখো, তোমরা যখন পরীক্ষা দাও, পরীক্ষার সময় তোমরা কি করো, পরীক্ষা শেষে একটা রিডিং দাও, যাতে ভুল থাকলে সেগুলা যাতে তোমাদের চোখে পড়ে। ঠিক সেমভাবে ডিএনএতে যদি কোনো ভুল হয়, সেই ভুলটাও ধরা পড়ার জন্য আছে প্রুফ রিডিং ব্যবস্থা, আর সেটাকে সমাধান করার ব্যবস্থা আছে, মানে মেরামত করার ব্যবস্থা আছে। তাহলে তৃতীয়, আমরা ডিএনএ রেপ্লিকেশন শিখে গেছি, জাস্ট তৃতীয় ধাপটা হচ্ছে অনেকটা তোমার সতর্কীকরণ অবলম্বন, আর কি সতর্কতা অবলম্বন করা। মানে হচ্ছে ডিএনএ তে ভুল হলে কিন্তু সমস্যা। আমরা এখন যেটা তৃতীয় ধাপ বলবো সেটা একদম সোজা, সেটা হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং। প্রুফ রিডিং মানে কি, ওই যে রিডিং দিয়ে তোমরা ভুল ধরো না, রিডিং দিয়ে ভুল ধরা। আরেকটা হচ্ছে রিডিং দিয়ে ভুল ধরলে তোমরা কি করে ফেলো, সমাধান করে ফেলো, মানে মেরামত। তাহলে আরেকটা হচ্ছে মেরামত। তো ডিএনএ তে কিন্তু এরকম ভুল হয়, তো ভুল হলে ডিএনএ সেটা শনাক্ত করে ফেলে এবং মেরামত করে ফেলে। আদারওয়াইজ কিন্তু তোমার বিভিন্ন রোগ হবে, চর্মরোগ, তারপর কোলন ক্যান্সার ইত্যাদি বিভিন্ন মারাত্মক রোগ হয়। তো আমাদের বডিতে সেই সিস্টেমটাও কিন্তু আছে। সিস্টেমটা কি আমি বলতেছি, ভুলটা কি বলতেছি দেখো। যেমন এটা হচ্ছে তোমার 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা হচ্ছে তোমার 3 প্রাইম থেকে 5 প্রাইম। একটু খেয়াল করো, তোমরা জানো যে এখানে এ হলে এখানে হবে টি, জি হলে হবে সি, তারপর সি হলে হবে জি। এটা ট্রিপল বন্ড, এটা ট্রিপল বন্ড, এটা ডাবল বন্ড, তাই না? এটা একটা ডিএনএ। মজার বিষয় কি জানো, আমাদের এরকম একটা ভুল হতে পারে, সেটা হচ্ছে আমরা তো জানি এর বিপরীতে টি বসে। এখন ধরো সামহাও এখানে একটা ভুল হয়ে গেল যে এর বিপরীতে টি না বসে এর বিপরীতে ইউ বসে, তোমার জি বসে গেল। এখন তুমি বলো এর বিপরীতে কি জি বসে? না। এর বিপরীতে যদি টি বসে, তাহলে এই জায়গায় একটা ভুল হয়েছে না? এই জায়গায় একটা ভুল হয়েছে। এই ভুলটা যে হইল সেটা কিন্তু ধরবেটাকে, সেটা কিন্তু ধরবে ডিএনএ পলিমারেজ 1-3ও ধরে, বাট তোমাদের বইয়ে যেহেতু 1-2 এর কথা বলছো, আমি 1-2 বলবো। অ্যাকচুয়ালি 3 ধরে বেশিরভাগ ক্ষেত্রে, বাট 1-2টা বলা উচিত, যেহেতু বইয়ে 1-2 বলছে। এই ভুলটা কিন্তু ডিএনএ পলিমারেজ 1-2ই ধরবে, যেহেতু বইয়ে 1-2 বলছে। তো খেয়াল করবা যে এখানে এটা নিয়ে কিন্তু আমি চাইলে অনেক বিস্তারিত বলতে পারি। তো আমার সময় স্বল্পতার কারণে আমি অলরেডি অনেক সময় নিয়ে বলছি, আমি এটা বিস্তারিত বলবো না। কোনো এক সময় আমি কখনো যদি বিস্তারিত বলি, ওটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। খেয়াল করবা এখানে কিন্তু ভুলটা ধরবে এরা, ধরে কি করবে, জি এর এগেন্স্টে কি নিয়ে আসবে, জি তো আসে না, জিটাকে বাদ করে দিবে, বাদ করে দিয়ে কি করে দিলে মেরামত করে দিবে, মানে টি নিয়ে আসবে। এটাই হচ্ছে তোমার প্রুফ রিডিং ও মেরামত। প্রুফ রিডিং মানে হচ্ছে ভুল ধরা, তারপর ভুলটাকে মেরামত করা। এই দেখো ভুল ধরছি, এটাকে বাদ দিয়ে মেরামত করে বসছি। এটাই হচ্ছে তোমার তৃতীয় ধাপ। তো আশা করি তোমরা ডিএনএ রেপ্লিকেশন বুঝতে পারছো। আর আমার এই গ্রুপে এটাই ছিল শেষ ক্লাস। তোমাদের সাথে আমাদের আর কোনো ক্লাস হবে না মেবি। সো এটাই হচ্ছে শেষ ক্লাস। তোমরা ভালো মতো পড়াশোনা করবে এবং বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করবে এবং এমসিকিউ সলভ করবে। যেহেতু তোমরা পরীক্ষা দিবা, বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। এখন বোর্ড কোয়েশ্চেন সলভ করবা বেশি বেশি, আর বেশি বেশি এমসিকিউ সলভ করবা। প্রতিটা অধ্যায়ের আলাদা এমসিকিউ, আলাদা বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। অনেকক্ষণ সময় নিয়েছি, সবাই সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, এখানে হোক অথবা ইনবক্সে হোক, এই ডিএনএ রেপ্লিকেশন যদি বুঝতে অসুবিধা হয়। সো তোমরা ভিডিওটা আবার দেখবা, কারণ একবার দেখলে হবে না, এটাকে আরও একবার দেখতে হবে। সো তোমরা আবার দেখবা। সে পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর কোনো সমস্যা থাকলে আমাকে বলো। সবাই বলতেছে আল্লাহ হাফেজ ভাইয়া। হ্যাঁ, সবাইকে মিস করবো। আচ্ছা আচ্ছা, সবাই ভালো থাকিও, আল্লাহ হাফেজ।